হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি চেন্নাই স্কুল থেকে হাসান বলছি। সো আমাদের চেন্নাই স্কুলের এসএসসি ফিজিক্স ফুল কোর্সের এই প্লেলিস্টে তোমাদের সবাইকে স্বাগতম। সো এই প্লেলিস্টে যেটা হবে আর কি, সেটা হচ্ছে আমাদের এসএসসির ফিজিক্সের আমরা প্রত্যেক অধ্যায়ের উপর অধ্যায় ভিত্তিক আমরা ফুল ভিডিও ক্লাস করব। হ্যাঁ, সো এক একটা অধ্যায়ের উপর এক একটা ভিডিও থাকবে। হ্যাঁ, সো আমাদের এসএসসি ফিজিক্স বই হচ্ছে টোটাল 14টা চ্যাপ্টার আছে। সো 14টা চ্যাপ্টারের জন্য 14টা ভিডিও তোমরা এই প্লেলিস্টে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে। হ্যাঁ, সো যেহেতু আমরা একটা ভিডিওতে ফুল চ্যাপ্টারের টপিকগুলো কভার করব, সো ডেফিনেটলি এই ভিডিওগুলো খুব অনেক লম্বা হবে, ঠিক আছে? সো তার মানে তোমাকে যখন এই ভিডিওগুলো তুমি দেখতে বসছো, তখন তোমাকে অবশ্যই এখন একবারে দেখে সবকিছু শিখতে পারবে না, তোমাকে পার্ট বাই পার্ট করে ভেঙে ভেঙে জিনিসগুলো দেখতে হবে। সো এই ক্লাসগুলো থেকে তুমি যদি উপকারিতা পেতে চাও, সো আমি কিছু সিস্টেম বলে দিচ্ছি, সেই সিস্টেমগুলো মেনটেন করলে তোমরা সবচেয়ে ভালো ফলাফলটা পাবে। হ্যাঁ, সো সবার প্রথমে যে কাজটা করতে হবে তোমাদের, সেটা হচ্ছে যে কোনো একটা যে অধ্যায় তুমি ক্লাস করছো, সেই অধ্যায়ের উপর ক্লাস করার আগে তোমার সবচেয়ে বেটার হয় তুমি টেক্সট বুক থেকে ওই অধ্যায় সম্বন্ধে প্রাথমিক আইডিয়াটা নিয়ে রাখবে। হ্যাঁ, সো প্রাথমিক আইডিয়াটা নিয়ে রাখলে যেটা হবে, কথাগুলো বোঝাটা মাচ মোর ইজিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সো দ্যাট ওয়াজ নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে তুমি যখন ভিডিওগুলো দেখতে বসবে, অবশ্যই সাথে খাতা কলম নিয়ে বসবে। হ্যাঁ, সো খাতা কলম নিয়ে বসবে কেন? কারণ হচ্ছে তুমি যখন যে জিনিসটা দেখছো এবং যে ইম্পর্টেন্ট জিনিসটা তুমি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে সাথে সাথে তুমি খাতায় নোট করে রাখবে। কারণ এতে হবে কি, তোমার মেমোরাইজিং পাওয়ারটা বাড়বে এবং আন্ডারস্ট্যান্ডিংটা আরো ইজি হবে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে একবারে ফুল ভিডিও দেখে ফুল চ্যাপ্টার শেষ করতে হবে, এই টেন্ডেন্সি নিয়ে কেউ ভিডিও দেখতে বসবে না ইনশাল্লাহ, আশা করি। কারণ হচ্ছে যে আমরা যেহেতু যারা একদম নতুন প্রথম থেকে ক্লাস 9 থেকে এই ক্লাস শুরু করছি, সো অবশ্যই ফিজিক্স সাবজেক্টটা একটা সম্পূর্ণ নতুন সাবজেক্ট আমাদের জন্য, আমরা এর আগে সাবজেক্টটা পড়িনি। সো একদম নতুন জিনিস একবারে সব কিছু খাওয়ার দরকার নেই একবার, ঠিক আছে? আস্তে আস্তে খাও, তোমার যতটুকু সময় দরকার তুমি ততটুকু সময় নিয়ে খাও, ঠিক আছে? সো তাহলে যেটা হবে, খুব সুন্দরভাবে তুমি জিনিসগুলো করতে পারবে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে এই ভিডিওগুলো হচ্ছে মূলত তোমরা দুইটা ফেজে পাবে। হ্যাঁ, দুইটা ফেজ কি, ফার্স্ট ফেজে যেটা করবো আমরা, সেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক টপিকগুলো, বেসিক থিওরিগুলো আমরা কভার করবো, আমরা বুঝবো। অ্যান্ড সেকেন্ড ফেজে গিয়ে আমরা সেই অধ্যায়ের উপর রিলেটেড ম্যাথগুলো করবো। হ্যাঁ, সো ফার্স্ট ফেজে তোমরা পেয়ে যাবে হচ্ছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ভিডিও, যেটা খুবই জরুরি। ফিজিক্সে বেসিক বোঝাটা খুবই জরুরি। হ্যাঁ, বেসিক ছাড়া কিন্তু আসলে কাজ হবে না, যত যাই কিছু করো না কেন, কোনো কাজই হবে না, ঠিক আছে? সো দেন পরের ফেজে গিয়ে আমরা ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস করবো। সো স্টেপ বাই স্টেপ তোমরা এভাবে প্রত্যেকটা অধ্যায়ের জন্য তাহলে দুইটা করে ভিডিও পাবে, একটা হচ্ছে বেসিক কনসেপ্টের উপর, থিওরির উপর, আর এটা হচ্ছে ম্যাথের উপর, ঠিক আছে? সো চলো তাহলে আমরা শুরু করে দিই আজকে। সো ফিজিক্স নিয়ে শুরু করার আগে, সো একেবারে ডিরেক্ট অধ্যায়ে চলে যাওয়ার আগে ফিজিক্স নিয়ে কিছু কথা বলা খুব দরকার আছে, আই থিঙ্ক। হ্যাঁ, সো ফিজিক্স সাবজেক্টটা বাংলা হচ্ছে পদার্থবিজ্ঞান, আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, তো তাহলে ফিজিক্স সাবজেক্টটা তাহলে কি, মানে কি নিয়ে সে কাজ করে, তাই না? যদি একটু গুরু গম্ভীরভাবে বোরিংভাবে বলি, তাহলে ফিজিক্স হচ্ছে মূলত আমাদের পদার্থ এবং শক্তি নিয়ে কাজ করে, পদার্থ এবং শক্তির মধ্যে রিলেশন নিয়ে কাজ করে ফিজিক্স। হ্যাঁ, সো এই কথাটা একবারে রিয়েলাইজেশন আনতে পারবে না এখনই। হ্যাঁ, এই ফিজিক্সের সংজ্ঞাটা আরেকভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে যে পরিমাণগত বিশুদ্ধ জ্ঞানই হচ্ছে পদার্থবিজ্ঞান, পরিমাণগত বিশুদ্ধ জ্ঞান। হ্যাঁ, সো মানে হচ্ছে যে ফিজিক্স সাবজেক্টটা সবকিছুকে পরিমাপ করে। হ্যাঁ, পরিমাপ করে একটা প্রেডিকশন করার চেষ্টা করে। সাপোজ আমার হাতে মার্কারটা আছে, মার্কারটাকে এখন আমি হাত থেকে ফেলে দিব। হ্যাঁ, সো এটা মাটিতে গিয়ে কখন হিট করবে, বা মাটিতে গিয়ে যখন হিট করবে কি পরিমাণ গতি নিয়ে হিট করবে, এই সব কিছু ফিজিক্স ক্যালকুলেশন করে এবং ক্যালকুলেশন করে সে সব কিছু বলে দিবে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, শুধুমাত্র এই ধরনের বস্তু নিয়ে কাজ করে ফিজিক্সের মূল কাজ না। ফিজিক্স হচ্ছে ভাস্ট সাবজেক্ট, ভেরি ভাস্ট সাবজেক্ট। হ্যাঁ, আমাদের বিজ্ঞানের যতগুলো শাখা আছে তার অধিকাংশই হচ্ছে ফিজিক্সের অন্তর্ভুক্ত। হ্যাঁ, ফিজিক্স ছাড়া আসলে মানে কোনো কিছু কল্পনা করা আমাদের 2019, হ্যাঁ, আধুনিক যুগে কল্পনা করা অসম্ভব। হ্যাঁ, ইনফ্যাক্ট তুমি যে আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছ, আমাকে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই গোটা জিনিসটাই পসিবল হয়েছে ফিজিক্সের কারণে। উইদাউট ফিজিক্স ইট ওয়াজ ইম্পসিবল। ফিজিক্স না থাকলে মাথার উপর পাখা খুঁড়তো না, ফিজিক্স না থাকলে সূর্য ডুবে গেলে দুনিয়াদারি আমাদের জন্য অন্ধকার হয়ে যেত, ফিজিক্স না থাকলে আমরা কিছুই করতে পারতাম না, নাথিং। আমরা কিছুই করতে পারতাম না। ফিজিক্স ইজ ইন এভরিহোয়ার। কিন্তু কিভাবে?
ওয়েল, সো এইটা বোঝার জন্যই তো আসলে ফিজিক্স পড়তে হবে। হ্যাঁ, আর আরেকটা বিষয়, ফিজিক্স সম্বন্ধে তোমরা প্রথম থেকে, হ্যাঁ, তোমরা যখন শুরু করছো তোমরা একটা গুজব শুনতে পাবে। হ্যাঁ, আমি গুজবটা হচ্ছে এই যে ফিজিক্স হচ্ছে অনেক বোরিং একটা সাবজেক্ট, অনেক কঠিন একটা সাবজেক্ট। কারোর কাছে বোরিং, কারোর কাছে কঠিন। হ্যাঁ, ইট ইজ কমপ্লিটলি রিউমার। হ্যাঁ, এটা সম্পূর্ণ গুজব, আমি আবারও বলছি। হ্যাঁ, সো গুজবে কান দিবেন না, ঠিক আছে? কারণ যেটা হয়, ফিজিক্সের সাবজেক্টটা এমন একটা ডেডিকেটেড সাবজেক্ট, এটার বিষয়টা হচ্ছে যে তুমি যদি ফিজিক্স ঠিকঠাক মতো না বুঝে কাজ করতে চাও, হ্যাঁ, তাহলে ট্রুলি ফিজিক্সের মতো কঠিন সাবজেক্ট, ফিজিক্সের মতো ভয়াবহ সাবজেক্ট এই দুনিয়াতে আর একটাও নাই। বাট তুমি যদি ফিজিক্সটাকে প্রপারলি বুঝে কাজ করতে পারো, হ্যাঁ, এবং যেটা কঠিন না, আসলে বোঝাটা মোটেও কঠিন না। হ্যাঁ, প্রপার ওতে বুঝে যদি ফিজিক্স নিয়ে তুমি কাজ করো, মানে ইউ রিয়েলি গনা ফল ইন লাভ উইথ ফিজিক্স, অ্যাবসলিউটলি। হ্যাঁ, সো এই ফিজিক্স সাবজেক্টটাকে একটা সময় আমিও খুব ভয় পাইতাম, বাট যখন আস্তে আস্তে জিনিসগুলো বুঝতে শুরু করলাম, জানা শুরু করলাম, অ্যান্ড আই লিটারালি ফল ইন লাভ উইথ ফিজিক্স। হ্যাঁ, ইয়েস, সো আই লাভ ফিজিক্স। সো কেন? বিকজ এইটা দিয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছু। হ্যাঁ, আমাদের সায়েন্সের যতগুলো শাখা আছে তারা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফিজিক্স সাবজেক্টের উপর নির্ভরশীল। ওকে, সো যেটা বলছিলাম যে ফিজিক্স হচ্ছে কি, ফিজিক্স হচ্ছে আমাদের এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে পরিমাপ করে কাজ করে, সবকিছু পরিমাপ করে হিসাব করে দেন একটা প্রেডিকশন দেয়। হ্যাঁ, সো দ্যাট মিনস ফিজিক্স যদি একটা সাবজেক্ট হয়, তাহলে ম্যাথ হচ্ছে সেই সাবজেক্টটার ভাষা। সো তার মানে ফিজিক্স শুধু ম্যাথের ভাষাটা ভালো বোঝে। হ্যাঁ, সো ফিজিক্স বুঝতে হয় তোমাকে বেসিক ম্যাথমেটিক্যাল বিষয়গুলো বুঝতে হবে। অলরেডি হয়তো অনেকে মনে ভয় ঢুকে গেছে যে আল্লাহ ম্যাথ না, ট্রুলি এই ম্যাথ সেই ম্যাথ না। হ্যাঁ, ফিজিক্সের ম্যাথ নর্মালি আমরা যারা আমাদের একাডেমিক জেনারেল ম্যাথ বা হায়ার ম্যাথ এগুলোকে ভয় পাই, হ্যাঁ, তারাও তাদেরকে বলতেছি খুব স্পেশালি, এই ম্যাথ ওই রকম ম্যাথ না। এই ম্যাথ অ্যাকচুয়ালি আমি বলবো অনেক সহজ। হ্যাঁ, তোমার জাস্ট বেসিক ফান্ডামেন্টাল যে নলেজগুলো, ম্যাথমেটিক্যাল নলেজগুলো, সেগুলো থাকলেই তুমি এসএসসি লেভেল থেকে শুরু যখন করবে, ইন ফিউচারে তোমার কোর্সগুলো, তোমার এসএসসি স্কুল কলেজে তোমার বইয়ের পাশাপাশি যে অল্টারনেটিভ ম্যাথ বইগুলো থাকবে, সেই নলেজগুলো একসাথে ইন্টারেক্ট করিয়ে তুমি ফিজিক্সের সব কিছুই করতে পারবে। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম না যে ফিজিক্স পড়তে গিয়ে তোমাকে আলাদাভাবে ম্যাথ পড়তে হবে, দ্যাটস অল। সো তাহলে আমরা শুরু করা যাক। সো আমরা শুরু করছি আমাদের ফিজিক্সের প্রথম অধ্যায় থেকে। ও আচ্ছা, আরেকটা বিষয় একটু আলোচনা করা দরকার। হ্যাঁ, যারা হচ্ছে তোমরা এখন ক্লাস 10-এ পড়ো বা এসএসসি পরীক্ষার্থী, সো তাদের জন্য আসলে তোমাদের বইটা কিভাবে বিন্যস্ত আছে সেটা জানাটা খুব জরুরি, ঠিক আছে? ফিজিক্স সাবজেক্টটা তো খুবই ভার্সেটাইল, মানে খুব বিশাল একটা সাবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, তোমরা এসএসসিতে ফিজিক্সের কোনো একটা অধ্যায় মনে করে পড়ছো, সেই অধ্যায় একটা টপিক পড়তেছো, পুরো অধ্যায় না, ওই একটা টপিকের উপরই বিলিভ মি এই মুহূর্তে কোনো না কোনো একজন রিসার্চার সেটা নিয়ে গবেষণা করতেছে, কাজ করতেছে এই মুহূর্তে যখন আমরা এটা পড়তেছি। কারণ ফিজিক্সের প্রত্যেকটা ছোট ছোট জিনিস নিয়েও চাইলে তুমি বিশাল ব্যাপক পরিমাণ রিসার্চ করতে পারো। হ্যাঁ, আর তার চেয়ে বড় কথা সেটা হচ্ছে ফিজিক্সের অনেক 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 শাখা আছে। হ্যাঁ, সো আমরা এসএসসি লেভেলে যেহেতু একদম প্রাথমিকভাবে ফিজিক্সের সাথে পরিচয় হচ্ছি, সো আমরা আসলে ডিরেক্টলিভাবে ডেডিকেটেড শাখা নিয়ে পড়বো না, আমরা আসলে বিভিন্ন শাখার সংমিশ্রণ নিয়ে পড়তেছি। হ্যাঁ, সো ফিজিক্সের অনেকগুলো শাখার মধ্যে কিছু ভাইটাল শাখা হচ্ছে তোমাদের এসএসসি ফিজিক্স বইয়ের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। হ্যাঁ, সো সেই শাখাগুলো কি, সেগুলো নিয়ে একটু আমি প্রথমে আলোচনা করি, সেটা হচ্ছে আমার মনে হয় সবার জন্য খুব বেটার হয়, ঠিক আছে? সো আমাদের ফিজিক্সে যতগুলো যে শাখাগুলো আছে, মেজর যে শাখাগুলো আছে, সেই শাখাগুলো আমি স্টেপ বাই স্টেপ আমি এখানে নোটিস করছি। হ্যাঁ, সো প্রথমে তোমরা ফিজিক্সের যেই শাখাটা পাবে, হ্যাঁ, পড়বে, সেটা হচ্ছে মেকানিক্যাল ফিজিক্স। কি মেকানিক্যাল ফিজিক্স, বা এটার বাংলা হচ্ছে বলবিদ্যা। সো এই মেকানিক্যাল ফিজিক্সের মধ্যে আমাদের কোন কোন চ্যাপ্টার অন্তর্ভুক্ত? মেকানিক্যাল ফিজিক্সের মধ্যে আমাদের ফিজিক্স বইয়ের চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 অ্যান্ড চ্যাপ্টার 5, এই 4টা চ্যাপ্টার অন্তর্ভুক্ত, মানে 2, 3, 4, 5 এরা সবাই হচ্ছে মেকানিক্যাল ফিজিক্সের অন্তর্ভুক্ত। সো বলবিদ্যা জিনিসটা কি, বলবিদ্যা নিয়ে আচ্ছা আমরা যখন সামনে যাবো তখন এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো মেকানিক্যাল ফিজিক্স হচ্ছে ফিজিক্সের একটা বড় শাখা বলতে পারো, ঠিক আছে? দেন তোমরা আরেকটা শাখা নিয়ে পড়বে, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স বা তাপগতি বিদ্যা। হ্যাঁ,
সো এইটা কি, হ্যাঁ, সো এইটা হচ্ছে আসলে বেসিক্যালি তাপ সংক্রান্ত জিনিসপত্র নিয়ে কাজ করে, হ্যাঁ। সো এবং এই তাপগতিবিদ্যার মধ্যে তোমাদের ফিজিক্স বইয়ে যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে চ্যাপ্টার 6, হ্যাঁ। এটা হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। তাহলে বলবিদ্যার মধ্যে কি আছে, 2, 3, 4, 5। চ্যাপ্টার 2 হচ্ছে বল, চ্যাপ্টার 2 হচ্ছে গতি, চ্যাপ্টার 3 হচ্ছে বল, চ্যাপ্টার 4 হচ্ছে কাজ শক্তি ক্ষমতা, আর একটা চ্যাপ্টার 5 হচ্ছে বস্তুর অবস্থা এবং চাপ, হ্যাঁ। দেন চ্যাপ্টার 6 হচ্ছে তাপগতি বিদ্যা বা থার্মোডাইনামিক্স বলি আমরা এটাকে ফিজিক্সের ভাষায়, হ্যাঁ, হায়ার লেভেলে আর কি, হ্যাঁ। সো দেন তোমরা আরেকটা যে পার্টটা পাবে সেটা হচ্ছে তোমাদের এটা আসলে এটাকে আমরা বলতে পারি ওয়েভ ফিজিক্স বলতে পারি, হ্যাঁ। এই তরঙ্গটা বেসিক্যালি পরোক্ষভাবে বলবিদ্যারও একটা অংশ, বাট আমরা ফিজিক্সে তরঙ্গ বা এই জাতীয় জিনিসগুলো নিয়ে ডেডিকেটেড ভাবে আলোচনা করি, ঠিক আছে। সো এই জন্য এটা একটা আলাদা শাখা তুমি বলতে পারো, হ্যাঁ। সো তরঙ্গ, সো এই এই পার্টের মধ্যে আমাদের ফিজিক্স বইয়ে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে চ্যাপ্টার 7, এটা হচ্ছে নাম কি, তরঙ্গ এবং শব্দ, হ্যাঁ। সো তরঙ্গের একটা পার্টিকুলার স্পেসিফিক পার্ট নিয়ে আমরা চ্যাপ্টার 7 আলোচনা পাবো, হ্যাঁ। ওকে, সো দেন আমাদের যে পার্টটা আছে সেটাকে আমরা বলি অপটিক্যাল ফিজিক্স। কি অপটিক্যাল ফিজিক্স? অপটিক্যাল ফিজিক্স বা জ্যামিতিক আলোক বিজ্ঞান, হ্যাঁ। সো এই অপটিক্যাল ফিজিক্সের মধ্যে আছে আমাদের চ্যাপ্টার 8 আলোর প্রতিফলন এবং চ্যাপ্টার 9 আলোর প্রতিসরণ, মানে দুইটা পার্ট হচ্ছে এইখানে, ঠিক আছে। আচ্ছা, সো দেন আমাদের যেই পার্টটা আছে সেটা আসলে একটা আমি বলবো এটা কোনো একটু মিলানো মেশানো একটা পার্ট, হ্যাঁ। সো এটাকে আমরা বলবো ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। সো ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম এটা হচ্ছে তড়িৎ ও চুম্বক, হ্যাঁ। সো এই তড়িৎ এবং চুম্বক এই পার্টটার মধ্যে আসলে আমাদের আছে চ্যাপ্টার নাম্বার 10, 11 অ্যান্ড চ্যাপ্টার 12, স্থির তড়িৎ, চল তড়িৎ অ্যান্ড হচ্ছে চুম্বক, হ্যাঁ, তড়িৎ প্রবাহের উপর চুম্বক ক্রিয়া, এই আর কি। সো এই হচ্ছে আমাদের ফিজিক্স বইয়ের, আমাদের এসএসসি ফিজিক্স বইয়ের মোটামুটি 5টা ভাইটাল পার্ট, ঠিক আছে। সো এছাড়া আরেকটা পার্ট আছে সেটাকে আমি নাম দিয়েছি আমার মতো করে, এটাকে দিয়েছি আদার্স আর কি, হ্যাঁ। কেন আদার্স দিয়েছি, কারণ এটা আসলে স্পেসিফিকলি কোনো পার্টের মধ্যে পড়ে না, হ্যাঁ। সো এই আদার্স পার্টের মধ্যে বলো তো কোন কোন চ্যাপ্টার আছে, খেয়াল করে দেখো। প্রথম অধ্যায় বাদ দিয়েছি আর শেষে 12 পর্যন্ত শেষ করে দিয়েছি, তাহলে 12-এর পরে কি 13 আছে, 14 আছে, তার মানে প্রথম অধ্যায় 13 এবং 14 এরা হচ্ছে, তুমি চিন্তা করতে পারো যে এরা হচ্ছে আদার্সের মধ্যে, হ্যাঁ। তাহলে চ্যাপ্টার 1, তারপর হচ্ছে চ্যাপ্টার 13, হ্যাঁ, চ্যাপ্টার হচ্ছে 14। সো আমাদের এসএসসি পরীক্ষার জন্য আসলে এই আদার্স পার্ট থেকে সৃজনশীল মানে ইম্পর্টেন্সই নাই বললেই চলে, হ্যাঁ। তবে এখানে একটু কথা বলে রাখি, সেই আদার্স যে পার্টটা আছে এই আদার্স পার্টের মধ্যে চ্যাপ্টার যে 13, হ্যাঁ, এই 13টার মধ্যে সামান্য একটু ইলেকট্রনিক্সের ছোঁয়া পাবে তুমি, হ্যাঁ। মনে রাখবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স দুইটা কিন্তু কমপ্লিটলি আলাদা জিনিস, হ্যাঁ। এটা কিন্তু এক জিনিস মিন করে না, ঠিক আছে। সো ইলেকট্রনিক্স হচ্ছে যে বেসিক্যালি এটা যখন এই চ্যাপ্টারে যাব তখন এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে। সো ইলেকট্রনিক্সের পার্ট এবং চ্যাপ্টার 14 হচ্ছে খানিকটা আমাদের মডার্ন ফিজিক্স নিয়ে কাজ করে, হ্যাঁ। সো চ্যাপ্টার 14 মডার্ন ফিজিক্সের কিছু আলোচনা আছে, তবে এগুলোকে তুমি দুভাগ চিন্তা করতে পারো, কারণ এখানে বেসিক্যালি থিওরিটিক্যাল কথাবার্তা, সেরকম কমপ্লেক্স কোনো কথাবার্তা নাই, হ্যাঁ। সো অবজেক্টিভের জন্য এই চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে চ্যাপ্টার 1 যেটা প্রথম অধ্যায়টা, এই প্রথম অধ্যায়ের ইম্পর্টেন্সিটা তুমি কেবলমাত্র যখন 9-এ তুমি প্রথম তোমাদের স্কুলের ইন্টারনাল যে পরীক্ষাগুলো হবে সেখানেই ফিল করবে, হ্যাঁ। বোর্ডে সাধারণত চ্যাপ্টার 1 থেকে কোশ্চেন দেওয়ার প্রবাবিলিটি একটু কম, ঠিক আছে। সো চ্যাপ্টার 1 থেকে বেসিক্যালি স্লাইড ক্যালিপার, স্ক্রু গজ এই দুইটা টপিক নিয়ে আসলে বেশি আসে, হ্যাঁ। সো বোর্ড থেকে আসলেও ওইটা থেকেই আসার সম্ভাবনা থাকে, হ্যাঁ, তাও সেটা খুব ক্ষীণ আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের এসএসসি ফিজিক্সের শাখাগুলো, ঠিক আছে। সো এখন খেয়াল করো আমাদের কোশ্চেন প্যাটার্ন আমরা যদি জানি, যারা হচ্ছে এসএসসি পরীক্ষা দিচ্ছ, হ্যাঁ, তো তাদের জন্য এই কোশ্চেন এই প্যাটার্নটা বোঝা খুব জরুরি, এই পার্টটা খুব ভালোভাবে খেয়াল করে দেখো। সো আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে কয়টা? কোশ্চেন আসে হচ্ছে 8টা, রাইট। 8টা থেকে 5টা অ্যান্সার করতে হয়, তাই না? খেয়াল করো আমাদের এখানে যদি আমরা আদার্স পার্টটাকে বাদ দিয়েই চিন্তা করি, আমাদের এখানে মেজর পার্ট হচ্ছে কয়টা?
5টা, তাই না? সো তার মানে যেটা হচ্ছে যে অবশ্যই এই সবকিছু ঠিকঠাক থাকলে, হ্যাঁ, কোশ্চেন যদি স্ট্যান্ডার্ড হয়, তুমি এই 5টা পার্টের প্রত্যেকটা থেকে মিনিমাম একটা করে কোশ্চেন আগে পাবা। কথাটা বোঝা গেছে? তাহলে 5টা পার্টের প্রত্যেকটা থেকে একটা করে কোশ্চেন মাস্ট, হ্যাঁ। সো দ্যাট মিনস তুমি যদি পার্ট বাই পার্ট ধরে আগাও, তোমার অনেক কাজে দিবে, তাহলে তুমি খুব সিস্টেমেটিক্যালি তোমার কোর্সটাকে তুমি শেষ করতে পারবে, ঠিক আছে? সো এখন দেখো, এখানে কিছু ইন্টারেস্টিং বিষয় আমি দেখাই। আমাদের এখানে সবচেয়ে ছোট পার্ট কোনটা বলতে পারবা? হ্যাঁ, এখানে ছোট পার্ট হচ্ছে তাপগতিবিদ্যা আর হচ্ছে তরঙ্গ। তার মানে খেয়াল করে দেখো, তাপগতিবিদ্যার মধ্যে একটাই চ্যাপ্টার, মানে চ্যাপ্টার 6, তাই না? তার মানে তুমি যদি চ্যাপ্টার 6 পারো, তাহলে তুমি বলতে পারো যে একটা কোশ্চেন তোমার কনফার্ম, রাইট? হ্যাঁ, ওকে। ঠিক একইভাবে তরঙ্গের ক্ষেত্রেও একটা চ্যাপ্টারই, তার মানে তরঙ্গ অধ্যায় যদি তুমি একদম কমপ্লিটলি পারো, তাহলে তোমার আরেকটা সৃজনশীল তোমার কনফার্ম। অন দ্য আদার হ্যান্ড, খেয়াল করে দেখো, জ্যামিতিক আলোক বিজ্ঞান, যেটা হচ্ছে চ্যাপ্টার 8 এবং চ্যাপ্টার 9, এইখানেও মাত্র 2টা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার 2টা আসলে খুব ইজি, একদমই ইজি, হ্যাঁ। বিশেষত চ্যাপ্টার 8, যেটা চ্যাপ্টার 8 এর ম্যাথ নাই, কোনো ম্যাথই নাই। চ্যাপ্টার 9 কিছু ম্যাথ আছে, একটু বেসিক জিনিসগুলো বুঝলেই কাজ হয়ে যায়, ঠিক আছে? সো দ্যাট মিনস চ্যাপ্টার 8, 9 যদি তুমি কভার করতে পারো, তাহলে তুমি আরেকটা সৃজনশীল কনফার্ম পাচ্ছ। তাহলে সৃজনশীল অ্যান্সার করতে হয় কত? 5টা। অলরেডি তুমি 3টা কনফার্ম, ঠিক আছে? এখানে আবার 8-9 মধ্যে বিষয় আছে। মনে করো এক বছর 8 থেকে কোশ্চেন আসলো, পরের বছর আবার 8 থেকে আসবে না, 9 থেকে আসবে, হ্যাঁ। তবে 9 থেকে একটু বেশি আসে, 9 থেকে আসার এটা বেশি, কারণ 9-এর মধ্যে একটু বিস্তর আলোচনা আছে, হ্যাঁ। তো যাই হোক, তার মানে 2, 3 এবং 4 এই 3টা পার্ট থেকে তুমি মিনিমাম 3টা সৃজনশীল পাচ্ছ, রাইট? হ্যাঁ, গেল। আর কয়টা সৃজনশীল লাগবে তোমার? আরো 2টা লাগবে, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখো, এখন এই 3টা পার্টের প্রত্যেকটা থেকে একটা একটা করে কোশ্চেন দেওয়ার তো লাগবে, তাই না? কিন্তু একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের এই মেকানিক্যাল ফিজিক্স বা বলবিদ্যায় আমাদের যে চ্যাপ্টার 2 আছে, হ্যাঁ, মনে রাখবে, দুনিয়া যদি উল্টেও যায়, যদি কিয়ামত হয়ে যায়, হ্যাঁ, চ্যাপ্টার 2 থেকে কোশ্চেন কোনোদিনও মিস হবে না, হ্যাঁ। গতির অধ্যায় থেকে মানে কোশ্চেন মিস হওয়া অসম্ভব, কারণ হচ্ছে তোমাদের পুরো ফিজিক্স বইয়ের হার্ট হচ্ছে এই চ্যাপ্টার 2, হ্যাঁ, অ্যাবসলিউটলি, হ্যাঁ। এই চ্যাপ্টারটা খুবই 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 ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো চ্যাপ্টার 2 যদি তুমি কমপ্লিটলি পারো, তাহলে তোমার আরেকটা কোশ্চেন তুমি কনফার্ম করতে পারছো নিঃসন্দেহে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখানে আবার একটু কিন্তু আছে, কিছু বলার আছে, সেটা হচ্ছে চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3, যেটা এই চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 হচ্ছে আসলে একই মায়ের পেটের 2 ভাই তুমি বলতে পারো, কারণ তারা একে অন্যের সাথে ইন্টাররিলেটেড, এবং 2 যেরকম ইম্পর্টেন্ট, 3ও একই রকম ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো যেটা হয় যে একটা সৃজনশীল চাইলে 2 আর 3 থেকে মিলিয়ে ব্লেন্ড করে করা যায়, হ্যাঁ। সো দ্যাট মিনস এই কারণে মাঝে মাঝে 2 আর 3 ব্লেন্ড করেও কোশ্চেন দেয়। ওইদিকে আবার খেয়াল করে দেখো, আমাদের যে চ্যাপ্টার 4 আছে, এই চ্যাপ্টার 4 হচ্ছে আসলে বেসিক্যালি চ্যাপ্টার 2 এর কাজিন। চ্যাপ্টার 4 হচ্ছে চ্যাপ্টার 2 এর কাজিন। তার মানে কি, সে আসলে 3 এরও কাজিন, তাই না? তার মানে বিষয়টা হচ্ছে আসলে এই যে আমাদের ফিজিক্সে এই প্রথম 3টা চ্যাপ্টার এমন, হ্যাঁ, যে চ্যাপ্টার 2 না পারলে তুমি চ্যাপ্টার 3 পারবা না, হ্যাঁ। আর চ্যাপ্টার 2, 3 না পারলে তুমি চ্যাপ্টার 4 পারবা না, কারণ চ্যাপ্টার 4 আসলে এই কি বলবো, এই চ্যাপ্টার 2 এবং 3 এর দুইটারই কনসেপ্ট কাজে লাগে চ্যাপ্টার 4 এ, হ্যাঁ। সো তার মানে চ্যাপ্টার 2, 3, 4, হ্যাঁ, মানে খুব ভালোভাবে জানা থাকাটা দরকার। আচ্ছা, এখানে আসছিলাম একটা কোশ্চেন নিয়ে, এখন এখানে 3টা কথা বলতেছি, তাই না? 3টা অধ্যায়ের কথা বলছি। আচ্ছা, এটা কেন বলছি খেয়াল করে দেখো, আমরা 3টা পার্ট থেকে 3টা কোশ্চেন চিন্তা করছি, রাইট? হ্যাঁ, ধরো ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম থেকে একটা কোশ্চেন আরেকটা দেওয়া হলো, তাহলে কয়টা হলো? 4টা কোশ্চেন গেল, তাই না? হ্যাঁ, তো এখন বোর্ডে কিন্তু 8টা কোশ্চেন আসে, তাহলে বোর্ড কি আরো 4টা কোশ্চেন দিতে হবে না? সো তার মানে কোনো না কোনো পার্ট অবশ্যই এগেন রিপিট হবে, তাই না? মানে কোনো একটা পার্ট থেকে একের অধিক কোশ্চেন আসবে। সো দেখো, খেয়াল করে দেখো, এখানে যে কয়েকটা পার্ট আছে, সেই সবগুলো পার্টের মধ্যে সবচেয়ে বড় পার্টই হচ্ছে আমাদের মেকানিক্যাল ফিজিক্স, হ্যাঁ। সো যেহেতু মেকানিক্যাল ফিজিক্স সবচেয়ে বড় পার্ট, তাই এখান থেকে একের অধিক কোশ্চেন আসার প্রবাবিলিটি সবচাইতে বেশি। ইভেন আমি একটু রিসার্চ করে দেখলাম যে কোনো ক্ষেত্রে যেটা হয় যে আমাদের বলবিদ্যা থেকে 3টা কোশ্চেন চলে আসার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়, হ্যাঁ। কিভাবে বলি, খেয়াল করে দেখো। সো 2 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, দেন হচ্ছে 3, 2, 3 একসাথে, অথবা 2, 4, অথবা 3, 4। মানে বিষয়টা হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা হবে এরকম, হয় শুধু 2 থেকে একটা আসবে, অথবা 2 আর 3 ব্লেন্ড করে আসবে, হ্যাঁ।
অথবা যেটা হবে 2 আর 4 মিলে আসবে, অথবা 3 আর 4 মিলে আসবে। তাহলে প্যাটার্নটা কি হলো, হয় শুধু 2 থেকে আসবে, না হলে 2 + 3 আসবে, অথবা 2 এর সাথে একবার 4, অথবা 2 এর সাথে একবার অথবা 3 এর সাথে একবার 4। এই প্যাটার্নে কোশ্চেন হওয়া পসিবল। ওকে, চ্যাপ্টার 5 এর কথায় আসি। এই চ্যাপ্টার হবে আরেকটু ইন্টারেস্টিং, খেয়াল করে দেখো। এই চ্যাপ্টার 5 এর হচ্ছে আমাদের এটা হচ্ছে আসলে আমাদের এই বলবিদ্যার আরেকটা স্পেশাল শাখা, উপশাখা আর কি। এটাকে আমরা বলি ফ্লুইড মেকানিক্স বা প্রবাহী অবস্থার পদার্থবিজ্ঞান, ঠিক আছে। সো মেকানিক্যাল ফিজিক্স সাবজেক্ট, এটাও কিন্তু আবার এর মধ্যে কিন্তু আবার অনেক উপশাখা আছে, হ্যাঁ। তার মধ্যে একটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স, হ্যাঁ। সো চ্যাপ্টার 5 হচ্ছে ফ্লুইড মেকানিক্সের অংশ। সো এই জন্য অনেক সময় বোর্ড পরীক্ষায়, হ্যাঁ, যেটা হয় যে 2, 3 বা 3, 4 এখান থেকে একটা কোশ্চেন দেওয়ার পর আরেকটা কোশ্চেন তুমি 5 থেকে পেয়ে যাওয়ার একটা তীব্র সম্ভাবনা থাকে, হ্যাঁ। সো তাহলে মোদ্দা কথা হচ্ছে এই যে মেকানিক্যাল ফিজিক্স বা বলবিদ্যা যদি তুমি ভালো পারো 2 থেকে 5, তাহলে তুমি কনফার্ম থাকো তুমি মিনিমাম 2টা সৃজনশীল অবশ্যই পাবা, এবং কিছু কিছু ক্ষেত্রে গিয়ে, হ্যাঁ, খুব সম্ভাবনা আছে যে তুমি এই পার্টটা থেকে 3টা সৃজনশীল কমন পেয়ে যেতে পারো। সো ইটস ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, সো তার মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বলবিদ্যা, ঠিক আছে। আচ্ছা, সো যাই হোক, তাহলে খেয়াল করো, তাহলে কোশ্চেন হিসাবটা একটু আসি। তাহলে তাপগতিবিদ্যা থেকে একটা, তরঙ্গ থেকে একটা, তারপর হচ্ছে অপটিক্যাল ফিজিক্স থেকে একটা গেল। দেন বলবিদ্যা নিয়ে তো কথা হলেই, তো বলবিদ্যা থেকে আমরা কয়টা পাবো, মিনিমাম 2টা কোশ্চেন। তার মানে মেকানিক্যাল ফিজিক্স যদি পারো, তাহলে তোমার আরো 2টা, মানে টোটাল 5টা কোশ্চেন অটোমেটিক্যালি কনফার্ম হয়ে যাচ্ছে। বোঝা গেছে বিষয়টা? তো তার মানে 1 থেকে 4 কভার করলেই কাজ, মানে যাদের শুধুমাত্র পাস করার নিয়ত আছে বা কোনো মতে ভালো করার নিয়ত আছে তারা এটা করতে পারে, বাট এটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না, ঠিক আছে। আচ্ছা, কারণ মাঝে মাঝে তোমার এমন কিছু হার্ড কোশ্চেন আসতে পারে যে তোমার সেটা কমন নাও পড়লো, তখন তুমি কি করবা, তাই না? সো হাতের পাশ রেখে দেওয়া হলো। তখন খেয়াল করো, 5টা কোশ্চেন তো 1 থেকে 4 পার্টের মধ্যে আমরা চিন্তা করে ফেলছি, তাই না? তাহলে আরো তো 3টা কোশ্চেন বোর্ডকে দিতে হবে, রাইট? হ্যাঁ। সো 3টা কোশ্চেন কোত্থেকে দিবে? একটা অবশ্যই ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম দিবে। সো এখানে আবার 2টা পার্ট আছে, একটা হচ্ছে তড়িৎ, একটা হচ্ছে চুম্বক। সো একটা জিনিস বলে রাখি, এই তড়িৎ চুম্বক এই পার্টটার মধ্যে চ্যাপ্টার যে 11 এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে চলো তড়িৎ, হ্যাঁ। সো প্রায় সবসময়ই, হ্যাঁ, চলো তড়িৎ থেকে কোশ্চেন থাকে, আর চলো তড়িৎ থেকে না থাকলে স্থির তড়িৎ, মানে চ্যাপ্টার 10 থেকে থাকে, মানে 10 বা 11 কোনো একটা থেকে একটা কোশ্চেন তুমি পাবা। এবং কপাল ভালো থাকলে যেটা হয় যে চ্যাপ্টার 12 থেকেও আরেকটা কোশ্চেন ডেডিকেটিভলি আসে। সো চ্যাপ্টার 12 একটা টপিক আছে ট্রান্সফর্মার, সো ওই টপিকটা থেকেই বোর্ডে হরহামেশা বেশি আসে, হ্যাঁ। বাট চ্যাপ্টার 12টা খুব ইন্টারেস্টিং, আমি বলে রাখতেছি, এবং এটা মানে খুবই ভাইটাল বেসিক কিছু কিছু আছে এই জিনিসটা আমাদের চ্যাপ্টার 12 এর মধ্যে, যেটা কিন্তু আমাদের বাংলাদেশে বা আমার অভিজ্ঞতা বলে কেন জানি চ্যাপ্টার 12টা ভালোভাবে পড়ানো হয় না, হ্যাঁ। অনেকের মধ্যে চ্যাপ্টার 12 নিয়ে ব্যাপক ধোঁয়াশা আছে, আই ডোন্ট নো ওয়াই, হ্যাঁ, কেন এই জিনিসটাকে ক্লিয়ারলি বোঝানো হয় না। সো গেল। সো তার মানে খেয়াল করে দেখো, তড়িৎ চুম্বক থেকেও সম্ভাবনা আছে 1-এর অধিক কোশ্চেন পাবার, হ্যাঁ। সো দ্যাট মিনস এই হচ্ছে তোমার মোটামুটি স্ট্রাকচার, ঠিক আছে। আর আদার্সকে তুমি বাদ দিতে পারো, হ্যাঁ, কারণ আমাদের নতুন বইয়ে দেখলাম ওইভাবে আলোচনাও করা নাই। এখানে যে ইলেকট্রনিক্স বা এগুলো যে বললাম, ওগুলো আলোচনাটা আই থিঙ্ক এটা ডিপেন্ড করে, যেহেতু এই বছরই নতুন বই আসলো, তাহলে এই বছরের পর থেকে মানে নতুন বইয়ে যে পরীক্ষাগুলো হবে সেখানে সেই কোশ্চেনগুলো না হওয়া পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না যে বোর্ড কোশ্চেনের মতিগতি কি, হ্যাঁ। সো এই তুমি মোটামুটি এই স্ট্রাকচার ধরে আগাইতে পারো, তাহলে ডেফিনেটলি তুমি খুব ফাস্টলি আগাইতে পারবা। সো যারা শর্ট টাইমে প্রস্তুতি নেওয়া শুরু করতেছে তারা অবশ্যই এই ছোট ছোট শাখাগুলো দিয়ে শুরু করবে, ঠিক আছে। সো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সো যারা মাত্র 9-এ উঠলা তাদের জন্য এইগুলো এখনই ইম্পর্টেন্ট না, এটা কিছুদিন পরে গিয়ে ইম্পর্টেন্সই পাবে। সো আজকে তাহলে চলো আমরা আমাদের চ্যাপ্টারটা আমরা শুরু করে দিই, ঠিক আছে। সো এটা কিন্তু মুছে ফেললাম, হ্যাঁ। সো মুছে ফেলার আগে আমি সরে যাচ্ছি, একটু লিখে নিই আবার। আমার হাতের লেখা যথেষ্ট খারাপ, আমি নিজেও মাঝে মাঝে নিজের হাতের লেখা বুঝি না, সরি ফর দ্যাট। আসলে আমার হাতের লেখা খারাপ হলে কেউ তো এখন আমার নাম্বার কাটে না, পড়ালেখার পার তো চুকাই ফেলছে, এই জন্য এটা তো কেয়ারও নাই। আচ্ছা যাই হোক, আমি সরে যাচ্ছি। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এই চ্যাপ্টারটার মানে এই বোর্ডে এই অংশটুকু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে। ওকে ফাইন। সো আশা করি তোমাদের স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেছে।
তো এখন আরেকটা বিষয় আরেকটা বিষয় বলা হয়নি, সেটা হচ্ছে যে এই সবগুলো শাখার মধ্যে আমাদের ফিজিক্সকে আসলে আমরা মেজর আরেকটা শাখায় ভাগ করতে পারি, সেটাকে বলা হয় ক্লাসিক্যাল ফিজিক্স। হ্যাঁ, সো তোমরা এসএসসি লেভেলে, ইনফ্যাক্ট এইচএসসি লেভেলেও, কলেজে উঠেও তোমরা ফিজিক্সের যে বইগুলো পড়বে সেগুলো সবই হচ্ছে মূলত ক্লাসিক্যাল ফিজিক্স। হ্যাঁ, এইচএসসি লেভেলে সামান্য কিছু নন ক্লাসিক্যাল ফিজিক্সের কিছু আছে, বাট এসএসসি লেভেলে সবই হচ্ছে একদম 100% ক্লাসিক্যাল ফিজিক্স। হ্যাঁ, সো ক্লাসিক্যাল ফিজিক্সের সংজ্ঞাটা আসলে প্রতিনিয়ত একটু একটু করে আপডেট হচ্ছে। সো সেই হিসেবে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সের সংজ্ঞা থেকে কিছু কিছু বিষয় আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সো তারপরেও তোমরা ধরে নিতে পারো তোমরা ক্লাসিক্যাল ফিজিক্স নিয়ে আসলে পড়তেছো, ঠিক আছে? সো ক্লাসিক্যাল ফিজিক্সটা কি একটু বলে রাখি। মানে ক্লাসিক্যাল ফিজিক্স হচ্ছে মানে সেসব মানে ফিজিক্সের সেসব বিষয়গুলো আসলে যেগুলো কিনা সবসময় স্পেসিফিক রুলসের আন্ডারে, হ্যাঁ, স্পেসিফিক সূত্রের আন্ডারে চলে। হ্যাঁ, সো একটা বস্তুকে তুমি উপরের দিকে নিক্ষেপ করতেছো, হ্যাঁ, সেটা কিভাবে উপরে উঠবে, কিভাবে নিচে নামবে, সবকিছুই সূত্র দ্বারা নির্ধারিত। হ্যাঁ, সো ম্যাথের ক্যালকুলেশন আমাদের যা বলে রিয়েল লাইফে অ্যাকুরেটলি তাই ঘটে। সো এই টাইপের জিনিসপত্রগুলোই আসলে আমাদের হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সের অন্তর্গত, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম ফিজিক্স শুরু করার আগেই। তো এখন আসি আমরা ফিজিক্সের মূল পড়া, একাডেমিক পড়ায় আর কি। সো পড়া শুরু করার আগে আরেকবার রিমাইন্ডার দিয়ে বলতেছি, সেটা হচ্ছে ফিজিক্স কিন্তু মোটেও কঠিন সাবজেক্ট না, ফিজিক্স মোটেও বোরিং সাবজেক্ট না। ফিজিক্সের মতো ইন্টারেস্টিং সাবজেক্ট তুমি আর দুইটা খুঁজা পাবা না, ট্রুলি। হ্যাঁ, ফিজিক্সের মতো ইন্টারেস্টিং সাবজেক্ট এই পৃথিবীতে আর একটাও নাই। কিন্তু বিষয়টা হচ্ছে ফিজিক্স যেহেতু একটা ডেডিকেটেড সাবজেক্ট, আগেও বললাম, সো তোমাকে ফিজিক্সে একটু মনোযোগটা থাকতে হবে এবং বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে। তুমি যদি ঠিকঠাকভাবে বুঝো, তুমি অনেক কিছু নিজেও করতে পারবে। ইউ ক্যান নেভার ইমাজিন হোয়াট ইউ ক্যান ডু উইথ ফিজিক্স আর কি। হ্যাঁ, সো যাই হোক, সো আমরা যদি শুরু করি আমাদের একাডেমিক অধ্যায় ভিত্তিক থেকে, তাহলে সবার প্রথমে আমরা যে অধ্যায়টা পাবো, অধ্যায় 1, সেটা হচ্ছে কি ভৌত রাশি এবং পরিমাপ। হ্যাঁ, সো এই ভৌত রাশি এবং পরিমাপ চ্যাপ্টারটা যদি একাডেমিকলি চিন্তা করি, হ্যাঁ, একাডেমিকলি খুব একটা ইম্পর্টেন্ট না, তবে একদম প্রাইমারি ফিজিক্সের প্রাইমারি জিনিসগুলো নিয়ে এটা কথা বলে। তো সেই চ্যাপ্টারের বেসিক কিছু জিনিস একদম প্রাথমিকে না জানলে পরবর্তীতে গিয়ে ভেজাল লাগতে পারে। হ্যাঁ, স্পেশালি মাত্রা একক এই জিনিসগুলো কিভাবে আসলো সেটা নিয়ে বুঝতে ভেজাল হতে পারে। সো ভৌত রাশি এবং পরিমাপ এই চ্যাপ্টারটা বলার আগে, চ্যাপ্টার নিয়ে কথা বলার আগে, সো আমি মনে হয় একটা জিনিস আমাদের একটু ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে যে পরিমাপ এই জিনিসটা আমাদের কেন দরকার বা পরিমাপটা আমরা কেন করি। ওকে, সো ফিজিক্স হচ্ছে পরিমাণগত বিশুদ্ধ জ্ঞান। হ্যাঁ, সো ডেফিনেটলি আমাকে পরিমাপ করা লাগবে। বাট আমি যদি প্রশ্ন করি যে আমরা কোনো কিছুকে পরিমাপ করি কেন, কি অদ্ভুত একটা প্রশ্ন, তাই না? আচ্ছা, বাট এটাও একটা আসলে চিন্তা করার বিষয় আছে, এখানে একটা থিঙ্কিং করার বিষয় আছে, ঠিক আছে? কিরকম একটা উদাহরণ দেই। ধরো আমার কাছে, আমি এখানে একটা রেখা টানলাম, একটা সরল রেখা বা কিছু একটা, আচ্ছা সরল রেখা, ছোট একটা রেখা টানলাম, ঠিক আছে? আরেকটা আমি রেখা টানলাম, এইটা, ঠিক আছে? সো এই দুইটা রেখাকেই আমি পরিমাপ করতে পারি, দৈর্ঘ্যকে পরিমাপ করতে পারি, তাই না? সো পরিমাপ করার মেইন উদ্দেশ্য যদি বলো, আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে পরিমাপ করার মানে হচ্ছে দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করা। মানে কি, খেয়াল করো, এখানে দুইটা রেখার একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে বড়, তাই না? সো আমাকে কি এই দুইটার মধ্যে কোনটা ছোট কোনটা বড় সেটা বোঝানোর জন্য পরিমাপ করার দরকার আছে? না, এই পার্টিকুলার ক্ষেত্রে হয়তো দরকার নেই। কেন? আমি যদি এই দুইটা রেখার মধ্যে তুলনা করতে চাই, সবার আগে তুমি কি বলতে পারবে যে কোনটা বড় কোনটা ছোট? অ্যাবসলিউটলি এটা বলবে নিচেরটা বড় উপরেটা হচ্ছে ছোট, রাইট? কিন্তু একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে নিচেরটা বড় উপরেটা ছোট, ঠিক আছে, বাট অ্যাকিউরেটলি এটার থেকে এটা কতটুকু বড় সেটা কিন্তু বলা সম্ভব না। যদি তুমি এভাবে বলো যে এটা ছোট এটা বড়, মনে করো আমি আরেকটা রেখা আঁকলাম, ঠিক আছে, এটা এরকম, হ্যাঁ, আরেকটা মনে করো এরকম। সো আমি বিভিন্ন সাইজ দৈর্ঘ্যের কিছু রেখা আমি এখানে আঁকলাম। সো এখন যদি তোমাকে বলা হয় যে এই যে চারটা রেখার মধ্যে তুমি কম্পেয়ার করো, তুমি কিভাবে বলবা যে একটা একটু ছোট, একটা আরেকটু বড়, একটা আরেকটু বড়, একটা আরেকটু বড়? সো লিটারেলি এটা একটা মিসম্যাচ হয়ে যাবে। মানে এইভাবে আসলে লিটারেলি, হ্যাঁ, তুলনা করার জন্য একটা ছোট একটা বড় এটা বলে আমরা তুলনা করতে পারবো না, যেটা হচ্ছে পরিমাপের মূল উদ্দেশ্য।
রাইট। হ্যাঁ, সো তুলনা করলে আমরা আসলে বুঝাইতে পারবো না যে কোনটা আসলে কতটুকু বড় কতটুকু ছোট। সো এই জন্য যখন আমরা এটাকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে পরিমাপ করব, সাপোজ আমি এখন একটা স্কেল আনবো, স্কেল এনে হ্যাঁ সেন্টিমিটার বা ইঞ্চিতে আমি যদি এটাকে মাপি, যে সাপোজ আমি দেখলাম এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 11 সেন্টিমিটার। সো 4, 6, 11, 5 এই সংখ্যাগুলা একটা স্পেসিফিক ভাবে আমাদেরকে বলতে সাহায্য করবে যে কোনটা থেকে কোনটা কতটুকু ছোট কতটুকু বড়, রাইট। হ্যাঁ, সো তখন গিয়ে পারফেক্টলি চারটা রেখার দৈর্ঘ্যের মধ্যে কম্পেয়ার করা সম্ভব, রাইট। হ্যাঁ, আর এই জন্যই বেসিক্যালি আমরা কোনো কিছু পরিমাপ করি। হ্যাঁ, আমি এখানে একটা সিম্পল রেখা দিয়ে পরিমাপ করে দেখাইছি, বাট আমরা তো শুধু রেখার দৈর্ঘ্য পরিমাপই করি না, আর অনেক কিছু অনেক রকম পরিমাপ আমাদের করা প্রয়োজন পড়ে, রাইট। সো আমি বলতে পারো যে পরিমাপ করার মূল উদ্দেশ্য হচ্ছে একটার সাথে একটা জিনিসকে প্রপারলি কম্পেয়ার করা, প্রপারলি হিসাব করা। হ্যাঁ, সো যাই হোক, সো এখন এই পরিমাপ করতে গিয়ে আমরা যে জিনিসটা সবার আগে ব্যবহার করি সেটা হচ্ছে রাশি বা ভৌত রাশি। হ্যাঁ, ভৌত রাশি কি? রাশি হচ্ছে বেসিক্যালি কি জিনিসটা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি। সাপোজ আমি যে এই যে বস্তুটা এখানে দৈর্ঘ্য মাপলাম, এই রেখা চারটা দৈর্ঘ্য মাপলাম, এই দৈর্ঘ্যই একটা রাশি। আমার মনে করো আমি যে ভিডিও করছি তোমাদের সাথে, সো আমি কিন্তু একটা টাইম লাইনে ভিডিও করছি, মানে ক্যামেরার মধ্যে টাইমিং করতেছে। সো এই টাইমটা কিন্তু আসলে লিটারালি ঘড়ির সাহায্যে মাপা হচ্ছে, তাই না? সো এখন যদি তুমি এই রেখার দৈর্ঘ্য মাপতে চাও, তুমি ঘড়ি দিয়ে কি রেখার দৈর্ঘ্য মাপতে পারবে? ডেফিনেটলি না। সো সময় হচ্ছে আরেকটা রাশি। হ্যাঁ, তারপর মনে করো এই রুমটা এখন খুব ঠান্ডা, উপরে এসি চলতেছে। হ্যাঁ, সো এই রুমের তাপমাত্রা এখন দেখাচ্ছে প্রায় 23 ডিগ্রি সেলসিয়াস। সো এই যে তাপমাত্রাটা 23 ডিগ্রি সেলসিয়াস, এটা কি ফিতা দিয়ে মাপা সম্ভব? সম্ভব না। এটা কি ঘড়ি দিয়ে মাপা সম্ভব? সম্ভব না, রাইট। হ্যাঁ, সো এটা হচ্ছে আরেকটা রাশি। হ্যাঁ, সো এরকম ওজন আছে, ভর আছে। হ্যাঁ, ভর হচ্ছে একটা রাশি। হ্যাঁ হ্যাঁ, তারপর কি দৈর্ঘ্য বললাম, ভর বললাম, সময় বললাম, তাপমাত্রা বললাম। হ্যাঁ, এরকম আরো কিছু রাশি আছে। সো এইগুলো একটার সাথে আরেকটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট কনটেক্সট, তাই না? মানে একটার সাথে একটা কাজ করা সম্ভব না। দৈর্ঘ্যের সাথে সরাসরি তাপমাত্রার হিসাব আর দৈর্ঘ্যের হিসাব একরকম না। হ্যাঁ, দৈর্ঘ্যের হিসাব আবার ভরের হিসাব একরকম না। হ্যাঁ, সময় হিসাব আবার তাপমাত্রার হিসাব কিন্তু এক না। সো এই যেই জিনিসগুলো আমাদের ডে টু ডে লাইফে, আমাদের রিয়েল ইউনিভার্সে আমরা যেই জিনিসগুলো ভ্যালুগুলাকে পরিমাপ করতে পারি বা পরিমাপ করার জন্য যেই সিস্টেমগুলা ব্যবহার করতেছি, এই প্রত্যেকটা সিস্টেম বা প্রত্যেকটা জিনিসই হচ্ছে আসলে এক একটা রাশি। হ্যাঁ, সো রাশি হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে ভৌত রাশি আর একটা হচ্ছে অভৌত রাশি। সো অভৌত রাশি কি? অভৌত রাশি হচ্ছে খুব সিম্পল, যে জিনিসগুলোকে পরিমাপ করা যায় না, যেমন রাগ, হ্যাঁ, দুঃখ, হ্যাঁ, খুশি, এগুলাকে তুমি পরিমাপ করতে পারবে না, রাইট? এগুলা কোনো স্কেলিং মেজারমেন্ট হয় না। সো ওগুলা আসলে অভৌত রাশি, এবং ওগুলা নিয়ে ফিক্সের কোনো ইন্টারেস্টও নাই, অ্যাবসলিউটলি। হ্যাঁ, ইন্টারেস্ট নাই তা না, বাট ডিরেক্টলি পরিমাপ করতে পারে না ফিজিক্স, এই জায়গায় ব্যর্থ আর কি। বাট ভৌত রাশি তাহলে কোনটা? ভৌত রাশি হচ্ছে সেসব রাশি যেসব রাশি পরিমাপ করা যায়। হ্যাঁ, যেমন এই দৈর্ঘ্যটা পরিমাপ করা যাচ্ছে। হ্যাঁ, একটা বস্তুর ভর পরিমাপ করা যায়। হ্যাঁ, ঘরের তাপমাত্রা পরিমাপ করা যায়। হ্যাঁ, এইসব হচ্ছে সবকিছু হচ্ছে আমাদের ভৌত রাশি। তাহলে আমরা কি বলবো? রাশি কি? রাশি হচ্ছে আসলে কি বলা যায়, এটা আসলে ডিরেক্টলি কোনো সংজ্ঞা বলা মানে হয় না, আসলে ডিরেক্টলি কোনো সংজ্ঞা হয় না। ব্যাপারটা হচ্ছে এরকম যে রাশি হচ্ছে আমাদের রিয়েলিটিতে, হ্যাঁ, আমাদের রিয়েলিটিতে সেই সকল প্যারামিটার, হ্যাঁ, যারা আসলে পরিমাপযোগ্য, তারাই হচ্ছে ভৌত রাশি। বেসিক্যালি রাশি নিয়ে তুমি এইটুকু ধারণাই রাখতে পারো, এর বেশি কমপ্লেক্স ভাবে কোনো ভাবার দরকার নাই। হ্যাঁ, সো এই যে রাশিগুলোর কথা বলছি, এই রাশিগুলো আসলে রাশি তো একটা দুইটা, রাশি আসলে অনেকগুলো হইতে পারে। হ্যাঁ, সো তারপরেও আমরা রাশিকে মূলত দুই ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে তো তাদের প্রকৃতির উপর ভিত্তি করে, ভৌত আর অভৌত। আর এখন যেটা বলছি সেটা হচ্ছে বেসিক্যালি তাদের ধরনের, তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। হ্যাঁ, বা তারা কিভাবে আসছে সেটার উপর ভিত্তি করে। হ্যাঁ, সো ভৌত রাশিকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে অমৌলিক রাশি, বা তুমি যৌগিক রাশিও বলতে পারো। ঠিক আছে, তাহলে বেসিক্যালি ঘটনাটা আমরা একটা যদি চার্টের মাধ্যমে দেখতে চাই তাহলে আমরা কেমন পাবো? সো রাশি হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে ভৌত রাশি, অভৌত রাশি। সো অভৌত রাশির কোনো কাজ নাই, ভৌত রাশি হচ্ছে আবার দুই প্রকার। কি কি? একটা হচ্ছে মৌলিক
রাশি, আর একটা হচ্ছে অমৌলিক বা তুমি যৌগিক রাশিও বলতে পারো। সো আমরা এখন মৌলিক রাশি সম্বন্ধে একটু জানবো। হ্যাঁ, সো মৌলিক রাশি কোনগুলো? আসলে একটু আগে যে রাশিগুলোর উদাহরণ দিলাম, দৈর্ঘ্য, ভর, তাপমাত্রা, সময়, হ্যাঁ, সো তারপর হচ্ছে আরো আছে এরকম, হ্যাঁ, যেমন হচ্ছে দীপন তীব্রতা আছে, তারপর হচ্ছে বস্তুর পরিমাপ মোল আছে, তারপর হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ, ইলেকট্রিসিটি, কারেন্ট, তারের মধ্যে ইলেকট্রিসিটি পাস করে সেইটা। সো খেয়াল করে দেখো, এরা কিন্তু সবাই সবার থেকে আলাদা, সম্পূর্ণ আলাদা একটা জিনিস, তাই না? একটার সাথে আরেকটা যায় না, রাইট? হ্যাঁ, তুমি যদি ইলেকট্রিসিটি মাপতে চাও, তুমি কিন্তু ডেফিনেটলি ফিতা দিয়ে ইলেকট্রিসিটি মাপতে পারবে না, কারণ ওইটা মাপার স্টাইলটাই আলাদা। হ্যাঁ, সো এরকম ডিফারেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট স্টাইলের যে আমরা রাশিগুলা পাই, সেগুলো সবগুলো হচ্ছে মৌলিক রাশি, ঠিক আছে? সো মৌলিক রাশি হচ্ছে মূলত 7 প্রকারের। কয় প্রকারের হয়? 7 প্রকারের। কি কি? কিছু তো বলেই ফেলছি, অ্যাকচুয়ালি সবগুলোই বলে ফেলছি। হ্যাঁ, তুমি মৌলিক রাশিগুলো কিভাবে চিন্তা করতে পারো? মৌলিক রাশির মানে তুমি মৌলিক রাশিগুলোকে 7টা যে নাম দিতে পারো, সেটা হচ্ছে নাম্বার 1 দৈর্ঘ্য, নাম্বার 2 হচ্ছে ভর, সময়, তারপর হচ্ছে তাপমাত্রা, তারপর হচ্ছে তোমার হচ্ছে দীপন তীব্রতা, তারপর হচ্ছে আরেকটা কি বললাম, তড়িৎ প্রবাহ, তারপর হচ্ছে বস্তুর পদার্থের পরিমাণ, বা সেটাকে আমরা বলি মোল, ঠিক আছে? সো আমি একটু এখানে সাইডে লিখে ফেলি মৌলিক রাশিগুলা। এই 7টা রাশি কোনটা কি সেটা হচ্ছে তোমাদের বেসিক কিছু আইডিয়া অলরেডি হয়তো হয়ে গেছে। দৈর্ঘ্য কি সেটা তো বুঝতে কারো বাকি নেই, ভর কি তোমরা সেটা বুঝতেছো, সময় কি সেটাও জানো, তাপমাত্রা কি সেটাও জানো, হ্যাঁ, তড়িৎ প্রবাহ কি সেটাও জানো। এটার ফার্স্ট স্ট্রাকচারাল সংজ্ঞা তোমরা চ্যাপ্টার 11-এ গিয়ে পাবে, যে তড়িৎ প্রবাহটা কিভাবে হিসাব করা হয়। দেন হলো দীপন তীব্রতা, হচ্ছে পদার্থের পরিমাণ। দীপন তীব্রতাটাকে একটু খুব সিম্পলি বলি, সেটা হচ্ছে ধরো এই যে আমার চারপাশে এই মুহূর্তে আমার সামনে লাইট আছে কিছু, ঠিক আছে? সো আমি যদি লাইটগুলো থেকে কাছে চলে আসি, তাহলে দেখা যাবে আমার ফেসের মধ্যে লাইটটা বেড়ে যাবে। হ্যাঁ, সো এই যে আলোটা বাড়তেছে, আলোটা কমতেছে, হ্যাঁ, এটার কারণ হচ্ছে বেসিক্যালি লাইট কাছে আনলে এই কম ডিস্টেন্সে একটা লাইট থেকে যত কাছাকাছি যাওয়া যায় সেটার শক্তিটা বাড়তে থাকে, ঠিক আছে? সো এই যে কতটুকু একটা উৎস, হ্যাঁ, কোন একটা জায়গাকে কতটুকু আলোকিত করতে পারে, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা ইউজ করি দীপন তীব্রতা। হ্যাঁ, সো দীপন তীব্রতার একক হচ্ছে মূলত লুমেন। হ্যাঁ, তারপর হচ্ছে পদার্থের পরিমাণ মোল, এটা বেসিক্যালি তোমরা কেমিস্ট্রিতে বেশি পাবা। এই মোল কিন্তু লিটারালি ভর না, ঠিক আছে? এটা হচ্ছে আসলে বিভিন্ন কেমিক্যাল বন্ডস দিয়ে বিভিন্ন গঠিত পদার্থের যে একটা মোলের হিসাব। সো এটা নিয়ে তোমরা কেমিস্ট্রি যেহেতু বিস্তারিত আলোচনা পাবেই, সেটা আমি এখন আর বলতে চাচ্ছি না। ছোট্ট একটু উদাহরণ করে বলতে পারি, যেমন মনে করো যে অক্সিজেনের ক্ষেত্রে, হ্যাঁ, একটা অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 16। হ্যাঁ, এটা এবং আমি জানি না তোমরা এই পারমাণবিক ভর নিয়ে এখনো পড়েছো কিনা। হ্যাঁ, সো অক্সিজেন যেটা আমরা বাতাসে গ্রহণ করি, অক্সিজেন অণু যদি কথা বলি, একটা অক্সিজেন অণুর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 32। হ্যাঁ, এটার মানে হচ্ছে যে তুমি যদি কোনো একটা পাত্রে বা কোনো কিছুর মধ্যে ঠিক 32 গ্রাম অক্সিজেন নিতে পারো, তাহলে ওই 32 গ্রাম অক্সিজেনকে একত্রে তুমি বলতে পারবে তোমার কাছে 1 মোল অক্সিজেন অণু আছে। হ্যাঁ, সো এখন এই যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, এগুলোই হচ্ছে মূলত আমাদের মৌলিক রাশি। হ্যাঁ, আর দুনিয়াতে যত রকম রাশি আছে সবগুলা রাশি ঘুরে ফিরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই রাশিগুলোর উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, যেমন বেগ একটা রাশি। হ্যাঁ, সো বেগকে যদি আমি লিখি, হ্যাঁ, সো বেগের ইকুয়েশনটা দাঁড়াবে এরকম, সেটা হচ্ছে বেগের মান হচ্ছে দূরত্ব বাই সময়, ঠিক আছে? সো দূরত্বটা হচ্ছে বেসিক্যালি দৈর্ঘ্য, ডিস্টেন্স, হ্যাঁ, আর সময় তো সময়। সো এই যে বেগটা দূরত্ব বাই সময় দিয়ে এসে তৈরি, সো এটা আসলে বেসিক্যালি দৈর্ঘ্য এবং হচ্ছে সময়, এই দুইটা মৌলিক রাশি দিয়ে তৈরি। সো বেগ আসলে তাহলে মৌলিক রাশি না, এটা একটা অমৌলিক রাশি। সো এখন যে জিনিসটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মাত্রা এবং একক। হ্যাঁ, একক দিয়ে সেটা তো অনেক কথা হয়েই গেল, তো তাহলে একটু খেয়াল করে দেখো এখন, যেটা হচ্ছে এই যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, এদের প্রত্যেকের কিছু নির্দিষ্ট প্রতীক আছে, হ্যাঁ, সো দৈর্ঘ্যের প্রতীক হচ্ছে এল। হ্যাঁ, দৈর্ঘ্যের প্রতীক হচ্ছে ক্যাপিটাল এল, যেমন হচ্ছে ভরের প্রতীক হচ্ছে ক্যাপিটাল এম। তারপর হচ্ছে তোমার সময়ের প্রতীক হচ্ছে টাইম, ক্যাপিটাল টি। হ্যাঁ,
তারপর হচ্ছে তাপমাত্রা হচ্ছে স্মল টি। হ্যাঁ, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, এগুলো সরাসরি প্রতীকটা পাওয়া যায় না, কারণ তাদের যে সংজ্ঞাটা সেই সংজ্ঞাগুলোই আসলে একটু জটিল সংজ্ঞা, ঠিক আছে। সো এই যে আমরা যদি এই কয়েকটা কথা চিন্তা করি, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, এগুলো নিয়ে তোমাদের বেশি কাজ করতে হবে আর কি। সো এই যে দৈর্ঘ্য, সো দৈর্ঘ্যকে আমি তাহলে এল দিয়ে প্রকাশ করতে পারি যেহেতু, তো দুনিয়ার যত রকম দৈর্ঘ্য আছে, সেন্টিমিটার, মিটার, মিলিমিটার, এগুলো সব দৈর্ঘ্যের বিভিন্ন একক, রাইট। হ্যাঁ, তো সবগুলো দৈর্ঘ্যকেই তুমি প্রকাশ করতে পারবে এল দিয়ে। হ্যাঁ, সো এল মানে হচ্ছে তোমার মিলিমিটার, হ্যাঁ, তোমার হচ্ছে সেন্টিমিটার, তারপর হচ্ছে মিটার, তারপর হচ্ছে ইঞ্চি, কিলোমিটার, হ্যাঁ, তারপর হচ্ছে তুমি এভাবে যত চিন্তা করতে পারো। সো তারপরে ধরো আমাদের যে ভর, হ্যাঁ, ভরকে আমরা কিভাবে আমরা মাপতে পারি। হ্যাঁ, ভরকে আমরা মাপতে পারি ধরো তোমার গ্রামে মাপতে পারি, তারপর তোমার হচ্ছে কেজিতে মাপতে পারি, তারপর হচ্ছে পাউন্ডে মাপতে পারি। হ্যাঁ, তারপর আরো কত কিছু মাপতে পারি, তারপর টনে মাপতে পারি, তারপর হচ্ছে মেট্রিক টনে মাপতে পারি। তো এগুলো বিভিন্ন একক আছে। সো তার মানে এই যে সেন্টিমিটার, মিটার, ইঞ্চি, কিলোমিটার, এগুলো সবই দৈর্ঘ্যের একক। হ্যাঁ, গ্রাম, কেজি, পাউন্ড, টন, এগুলো সবই হচ্ছে মূলত ভরের একক, রাইট। আবার সময়ের ক্ষেত্রেও কিন্তু অনেক রকম হয়, তোমার হচ্ছে সেকেন্ড হয়, তারপর হচ্ছে কি হয়, মিনিট হয়, তারপর হচ্ছে আওয়ার হয়, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের বছর, দিন, মাস, এগুলো অনেক কিছু হয়। তো এগুলো সবগুলো হচ্ছে সময়ের একক। সো বেসিক্যালি যেটা হয় যে আমরা আসলে প্রয়োজন অনুযায়ী যখন যে একক দরকার পড়ে আমরা সেই একক ব্যবহার করি। সো এই যে দৈর্ঘ্য, ভর এবং সময়, এই বা বাকি যে এককগুলো, তাপমাত্রা, তাদের প্রত্যেকের কিছু ইন্টারন্যাশনাল একক আছে যেগুলো আমরা ইউনিভার্সালি কমনলি ব্যবহার করি। হ্যাঁ, যেমন দৈর্ঘ্যের এসআই একক বা ইন্টারন্যাশনাল একক হচ্ছে মিটার। হ্যাঁ, ভরের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল একক হচ্ছে আমাদের কেজি। হ্যাঁ, হ্যাঁ, তাপমাত্রার ক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের, তাপমাত্রা না, এটা হচ্ছে সময়, তাই না, সেটা হচ্ছে সেকেন্ড। সো মানে বেসিক্যালি আমরা যখন ফিজিক্সের বিভিন্ন থিওরি নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কাজ করব, তখন আমরা সবসময় চেষ্টা করব এসআই একক নিয়েই ব্যবহার করার। হ্যাঁ, সো এসআই আমাদের, ইনফ্যাক্ট আমাদের পুরো ফিজিক্স বই আমরা যখন ম্যাথ করব, আমাদের লিটারেলি সব ধরনের রাশিকেই যেভাবে যে একই থাকুক না কেন সেগুলোকে এসআই এককে আনতে হবে। সো বলতেছিলাম মাত্রার কথা আর হচ্ছে কি এককের কথা। সো মাত্রার একক কথাটা মূলত ইউজ করব আমরা যৌগিক রাশির জন্য। হ্যাঁ, যৌগিক রাশির জন্য। যৌগিক রাশি কোনটা? যেমন হচ্ছে যারা কিনা একাধিক মৌলিক রাশি দিয়ে তৈরি, তাই না। সো খেয়াল করে দেখো, একটু আগে বেগের উদাহরণ দিয়েছিলাম, তাই না। সো বেগ কি ছিল? বেগ, হ্যাঁ, বেগ মানে হচ্ছে সেটা হচ্ছে দূরত্ব বাই হচ্ছে সময়। এখন আমাকে বলা হইলো বেগের মাত্রা বের করতে। সো মাত্রা বেসিক্যালি মিন করে যে আমাদেরকে যখন কোনো একটা রাশির মাত্রা মানে জিজ্ঞেস করা হয়, তখন সেটা আসলে মিন করে যে ওই রাশিটার মধ্যে এই যে 7 ধরনের মৌলিক রাশি আছে, মৌলিক রাশির মধ্যে কোনটা কোনটা আছে এবং তারা কিভাবে আছে, তারা কি গুণ আকারে আছে না তারা যোগ আকারে আছে নাকি তারা ভাগ আকারে আছে, এইটাই মিন করে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, একটা এই বেগের উদাহরণ দেওয়ার আগে একটা সহজ উদাহরণ দেই। হ্যাঁ, ধরো আয়তন। আয়তন কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাই না। লেন্থ ইন্টু ব্রড ইন্টু হচ্ছে হাইট, তাই তো। সো খেয়াল করো তো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এদেরকে তুমি কিভাবে মাপবা? সেন্টিমিটারে, মিটারে বা মিলিমিটারে, কিলোমিটার, এভাবেই তো মাপবা। তার মানে বেসিক্যালি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এরা সবাই আসলে দৈর্ঘ্যের মধ্যে পড়ছে। দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, তাই না। সো তোমাকে বেসিক্যালি যেটা করতে হবে, তাহলে আয়তনের, যদি তোমাকে বলা হয় আয়তনের মাত্রা কি হবে, তখন সেই ক্ষেত্রে তুমি যে কাজটা করবা যে দৈর্ঘ্যের মাত্রা এল কি, দৈর্ঘ্য, এটার প্রতীক হচ্ছে এল। প্রস্থ বি, এটার প্রতীকও তো আসলে এল হবে, এটাও তো দৈর্ঘ্যের মধ্যেই পড়ছে, তাহলে এল ইন্টু এল। উচ্চতা, এটাও তো আসলে দৈর্ঘ্যের মধ্যেই পড়ছে, তাহলে দৈর্ঘ্যের প্রতীক কি, এল, তাহলে এল ইন্টু এল। সো তুমি বেসিক্যালি তখন দেখাবে এল কিউব। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আয়তনের মাত্রা কি, তখন তোমাকে বলতে হবে এল কিউব। সো এল কিউব আয়তনের মাত্রা, মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আয়তন আসলে এমন একটা জিনিস যার মধ্যে 3টা দৈর্ঘ্য গুণ আছে এবং যার কারণে সেটা এল কিউব। সো মাত্রা দেখে আসলে বোঝা যায় যে ওই রাশিটার মধ্যে কি কি একক আছে, কি কি মৌলিক রাশি আছে এবং তারা কিভাবে আছে। হ্যাঁ, সো এবার আসি বেগের ক্ষেত্রে। সো বেগ মানে হচ্ছে দূরত্ব
বাই সময়, রাইট? সো দূরত্ব আসলে বেসিক্যালি দৈর্ঘ্যের মধ্যে পড়ছে, মানে একটা জায়গা থেকে একটা জায়গার দূরত্ব। আমি এখান থেকে এখানে আসলাম, আমি 1 মিটার সামনে আসলাম, হ্যাঁ, আমি এইদিকে গেলাম, আমি 1 মিটার পিছনে আসলাম, কাইন্ড অফ দিস, হ্যাঁ। সো এই দূরত্ব জিনিসটা বেসিক্যালি হচ্ছে তাহলে আমাদের একটা দৈর্ঘ্যের রাশির মধ্যে পড়ছে, তাই না? তাহলে দূরত্বকে আমি দূরত্বের জায়গায় আমি তখন লিখবো দৈর্ঘ্যের রাশি বা দৈর্ঘ্যের প্রতীক আর কি, সেটা হচ্ছে এল। এবং সময় যেটা, সময় কি কোন মৌলিক রাশির মধ্যে পড়ছে? সময় তো এটাই। সো এখানে আসলে সময় প্রতীক কি? টি, রাইট? সো তখন আমি এখানে ইউজ করব ক্যাপিটাল টি। সো উপরে এল, নিচে হচ্ছে টি। টিটাকে যদি আমি উপরে লিখতে চাই এল এর সাথে, তাহলে এল এর সাথে যে পাওয়ার, টি এর সাথে যে পাওয়ার আছে, মানে পাওয়ার কত আছে মাইনাস, পাওয়ার হচ্ছে 1, এটাকে উপরে নিলে মাইনাস ইনভার্স 1 লিখতে পারবো আমি, মানে সেটা হচ্ছে এল টু দি পাওয়ার এল ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস 1। সো এইটাই হচ্ছে বেসিক্যালি বেগের মাত্রা। এটা হচ্ছে কি মাত্রা। এখন খেয়াল করো, যখন আমাকে বলা হচ্ছে কোন একটা রাশির মাত্রা এল টি ইনভার্স 1, তার মানে আমি কি বুঝবো? তার মানে বোঝা যাচ্ছে যে এখানে দৈর্ঘ্যকে সময় দিয়ে ভাগ দেওয়া হয়েছে। সো এল টি ইনভার্স 1 দ্বারা সহজেই বোঝা যাবে যে বোঝা যাচ্ছে যে ওই রাশিটার মধ্যে কি কি আছে এবং কিভাবে তারা আছে। ক্লিয়ার? এরপরে যদি আমি বলি এককের কথা বলি, এককের ক্ষেত্রে কি হচ্ছে? এককে কিন্তু আমাদের অনেকগুলো অপশন আছে এককের মধ্যে, রাইট? সো আমরা যদি এসআই এককগুলো চিন্তা করি, তাহলে এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমাদের দূরত্ব, দূরত্ব কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের এসআই একক কি? সেটা হচ্ছে মিটার। তাহলে আমি উপরে লিখবো মিটার, আর সময়ের এসআই একক কি? সেকেন্ড, হ্যাঁ। তো এটাখানে আমি লিখবো এস। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো এম এস টু দি পাওয়ার মাইনাস 1, বা এটাকে আমরা বলি এম এস ইনভার্স 1, বা মিটার পার সেকেন্ড। সো এই যে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আসলে কিসের একক? এটা হচ্ছে বেগের একক। আচ্ছা, খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমি ইউজ করছি এসে একক। আমি চাইলে অন্য একক ইউজ করতে পারতাম, আমি চাইলে কিলোমিটার ইউজ করতে পারতাম, কেউ মানা করতে পারতো না, হ্যাঁ। সো এখান থেকে আমি যদি কিলোমিটার ইউজ করতাম, তাহলে কি দাঁড়াইতো? এখানে হচ্ছে আমাদের কিলোমিটার উপরে, আর সময় একক চাইলে আমি ঘন্টা ব্যবহার করতে পারতাম, আওয়ার ব্যবহার করতে পারতাম। সো এখানে আমি আওয়ার ব্যবহার করতে পারতাম। তখন আমার এই যে এককটা দাঁড়াইতো, তখন সেটা দাঁড়াইতো আমার এখান থেকে, সেটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ। এটা হচ্ছে আরেকটা একক। বাট আমি যদি ভালো করে খেয়াল করি, তাহলে দেখবো এম এস ইনভার্স 1 যে ফরম্যাটটা মেনটেন করতেছে, কিলোমিটার পাওয়ার আসলে কিলোমিটার পার আওয়ার, এটা আসলে সেই একই ফরম্যাট মেনটেন করতেছে। ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে এল টি ইনভার্স 1। খেয়াল করে দেখো, কিলোমিটার কি? দৈর্ঘ্য, টি কি? আওয়ার কি? টি টু দি পাওয়ার মাইনাস 1, মিটার পার সেকেন্ড। খেয়াল করো, এই ফরম্যাটটাই মেনটেন করতেছে। তার মানে বিষয়টা হচ্ছে আমি বেগের অনেকগুলো একক ব্যবহার করে ভিন্ন ভিন্ন একক ইউজ করতে পারি, বাট আমি বেগকে যে একককেই দেখাই না কেন, তার ফরমেশনটা সবসময় এল টি ইনভার্স 1 এই প্যাটার্নটাকেই ফলো করবে। সো এই জন্য মাত্রাটা হচ্ছে ফিক্সড। একটা নির্দিষ্ট রাশির মাত্রা হচ্ছে সারা জীবন ফিক্স থাকে, বাট এককটা ফিক্স থাকে না। বাট এককটা ফিক্স না থাকলেও এককটা বেসিক্যালি আমার মাত্রার ফরম্যাটটা ব্যবহার করে। সো আশা করি আমরা বুঝতে পারছি যে মাত্রা আর এককের মধ্যে পার্থক্যটা কি। তাহলে একটা রাশির মাত্রা হইতে পারে একটাই, আর একক হইতে পারে প্রয়োজন ভেদে এক এক রকম, হ্যাঁ। আরো কিছু উদাহরণ দিলে মনে হয় ক্লিয়ার হইতো। কিসের উদাহরণ দেওয়া যায়? যেমন ত্বরণের উদাহরণ দেওয়া যেতে পারে, হ্যাঁ। সো ত্বরণ হচ্ছে এমন একটা রাশি যেটা আসলে আমরা কোন একটা বস্তু যখন মানে একটা বেগ নিয়ে চলতে থাকে, যদি সে বেগ বাড়াইতে থাকে, তার বাড়ার হারটা বোঝানোর জন্য, মানে সে কিভাবে তার বেগটা বাড়তেছে, কি হারে বাড়তেছে, সেটা বোঝানোর জন্য ব্যবহার করি। সো এটা না, এইটা এখন বুঝতে হবে না, এটা দ্বিতীয় অধ্যায় বুঝলে হবে। সো ত্বরণ মানে হচ্ছে মূলত বেগের পরিবর্তন বাই সময়, হ্যাঁ। সো বেগের পরিবর্তন কি আমরা বলি ভি মাইনাস ইউ বাই টি, হ্যাঁ। এই ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, মানে একটা বেগ থেকে আরেকটা বেগের মান বিয়োগ দেওয়া হয়। মানে দুই জায়গায় বেগ সমান থাকে না, যেটা বেশি থাকে সেখান থেকে কমটা বিয়োগ দিয়ে বেগ কতটুকু পরিবর্তন হয়েছে সেইটা দেখা হয়, হ্যাঁ। আর তারপরে সেটাকে সময় দিয়ে ভাগ দেওয়া হয়, ওই পরিবর্তন হইতে কতটুকু সময় লাগছিল, ঠিক আছে। সো এখন খেয়াল করো, আমরা যদি এই কোয়েশন ধরে আসি, উপরে হচ্ছে আসলে একটা বেগ থেকে আরেকটা বেগ বাদ দিচ্ছি, তাই না? সো আমরা তাহলে বেগের একক তো একটু আগে জেনে আসলাম, সেটা কি? এলটি, এলটি একক না, মাত্রা, তাই না? বেগের মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1, তাই না?
আচ্ছা, এটা থেকে আমরা বিয়োগ দিব কি, ইউ। ইউ হচ্ছে আসলে আরেকটা বেগ, হ্যাঁ এটা ভিন্ন বেগ আর কি, কিন্তু এটা আসলে ওই একই রাশি। তাহলে এইটার মাত্রাও হবে বেসিক্যালি এলটি ইনভার্স 1, আর নিচে হচ্ছে টাইম। টাইম কত? টাইম সময়ের এক প্রতীক কি, টি। এটাই তো মৌলিক রাশি। সো আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে যখনই আমাদের কোনো কিছুর মাত্রা বের করতে বলবে, আমাদের প্রথম মেন কাজ হচ্ছে সে সূত্রটা জেনে তার মধ্যে যে মৌলিক রাশিগুলো আছে তার মৌলিক রাশিতে ভেঙে ফেলা, মৌলিক রাশিতে ভেঙে ফেলা। সো বেগের পরিবর্তন v মাইনাস ইউ বাই টি। সো ভি আর ইউ কে যখন আমি ভেঙে ফেলবো তখন আমি বেসিক্যালি এল টি ইনভার্স 1ই পাবো, যেটা বেগের ক্ষেত্রে পাইছিলাম। তো এই জন্য সেটা কিন্তু আমি এখানে দেখাইলাম না, বাট এটা যদি অন্য কিছু হইতো তখন একদম ভেঙে ভেঙে শেষ পর্যন্ত মৌলিক রাশির দিকে পৌঁছাইতে হইতো, যেটা আমি এখন এখানে পৌঁছে গেছি, কারণ আগে থেকে তো আমার বেগের মাত্রা কি বের করা ছিল, জাস্ট মুখস্থ বসাই দিছে আর কি, তাই না? আচ্ছা, তো খেয়াল করো এখন তাহলে এটা কি করবো, এল টি ইনভার্স 1 মাইনাস এল টি ইনভার্স 1 বাই টি। তাহলে উপরে এটা থেকে এটা চলে গেলে কি হবে, 0 হবে, তাই তো? তার মানে ব্যাপারটা হবে কি 0 বাই টি। তাহলে এটা হবে কি ত্বরণের মাত্রা না? অ্যাবসলিউটলি রং, এটা কিন্তু হবে না। খেয়াল করো, এই এলটি ইনভার্স 1 থেকে এলটি ইনভার্স 1 বাদ দিলে কখনো 0 থাকবে না, এলটি ইনভার্স 1ই থাকবে। হোয়াট? ওকে, বলতেছি বিষয়টা। 10 সেকেন্ড থেকে তুমি যদি 7 সেকেন্ড বাদ দাও, কত থাকবে? 3 সেকেন্ড, রাইট? সো 10 সেকেন্ড থেকে তুমি যখন 7 সেকেন্ড বাদ দিচ্ছ, তোমার কাছে কিন্তু শুধু 3 পড়ে থাকবে না, 3 সেকেন্ডই পড়ে থাকবে, রাইট? ঠিক একইভাবে তুমি যখন একটা বেগ থেকে আরেকটা বেগ বাদ দিচ্ছ, তোমার জাস্ট ভ্যালুটা কমে যাবে, বাট ভ্যালু যেটা থাকবে সেটা তো বেগই থাকবে, তাই না? সো বেসিক্যালি উপরে আসলে এলটি ইনভার্স 1 এলটি ইনভার্স 1 মাইনাস করে এটা হবে না, এখানে যেটা হবে এটা মাইনাস করে এলটি ইনভার্স 1ই থাকবে। বুঝতে পারছি না বিষয়টা? 10 সেকেন্ড থেকে 7 সেকেন্ড বাদ দিলে শেষে তো 3 থাকে না, 3 সেকেন্ড থাকে, মানে শেষের এককটা তো একই থাকে। সো আমরা তো এখানে আসলে রাশিটা নিয়ে কাজ করতেছি, রাশিটা তো চেঞ্জ হচ্ছে না। সো এলটি ইনভার্স 1 থেকে এলটি ইনভার্স 1 বাদ দিলে কিন্তু 0 হবে না, এই ক্ষেত্রে এলটি ইনভার্স 1ই থাকবে। সো বেসিক্যালি ত্বরণের মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1 বাই টি। বোঝা গেছে? এখন খেয়াল করো, সো এলটি ইনভার্স 1 বাই টি, তাহলে নিচে একটা টি আছে, এটাকেও যদি আমি এই টি এর সাথে মিলায় লিখতে চাই, সো এইটার সাথে তো পাওয়ার আছে 1, সো এটাকে যখন আমি উপরে নিয়ে যাব পাওয়ারটা সামনে কিছু মাইনাস চলে আসবে, তার মানে তখন বিষয়টা হবে এরকম এলটি ইনভার্স 1 টি ইনভার্স 1। আর যেহেতু টি টি একই জিনিস, তাহলে সেটাকে আমরা কি গুণ করে দিতে পারি না? গুণ করলে কি হবে, পাওয়ারগুলো যোগ হবে, তার মানে এলটি ইনভার্স 2। সো এই যে এলটি ইনভার্স 2, এটাই হবে মূলত আমাদের ত্বরণের মাত্রা। বোঝা গেছে ঘটনাটা? আচ্ছা, তাহলে ত্বরণের এখন একক কি হবে? একটু আগে তো বেগের এসে একক করছিলাম, বেগের এসে একক কি আসছিল, মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি এখন এই একই জিনিসকে ইকুয়েশন ফরম্যাট করি, হ্যাঁ, তাহলে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে উপরে কি থাকতেছে, বেগ থেকে বেগ বাদ দিব, মানে মিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ড বাদ দিব, আর নিচে কি থাকবে, সেকেন্ড। খেয়াল করো, তাহলে মিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ড বাদ দিলে কি থাকে, মিটার পার সেকেন্ডই কিন্তু, ঠিক আছে? ওকে, তাহলে উপরে হচ্ছে এম এস ইনভার্স 1 বাই নিচে কত, এস। এখন ঠিক একইভাবে এসটাকে যদি উপরে নিয়ে চলে আসি, তাহলে আমি পেয়ে যাচ্ছি এম এস টু দি পাওয়ার মাইনাস 2 বা এম এস ইনভার্স 2। বোঝা গেছে? তাহলে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এইভাবে আমরা বলবো। আচ্ছা, সো আমরা পেয়ে যাচ্ছি এম এস ইনভার্স 2। আচ্ছা, এখন ভালো করে খেয়াল করে দেখো যে এম এস ইনভার্স 2 যে এটা কি আসলে আমাদের এলটি ইনভার্স 2 এটার প্যাটার্নকে ফলো করতেছে না? অ্যাবসলিউটলি ফলো করতেছে, তাই না? এখানে হচ্ছে এম হচ্ছে কি আমাদের দৈর্ঘ্যের একক এল, রাইট? এস হচ্ছে কি আমাদের টাইমের একক। সো এবং মাইনাস পাওয়ার 2 এটা তো আছেই, তাই না? সো দ্যাট মিনস বেসিক্যালি ঘটনাটা হচ্ছে এই যে মাত্রা একই থাকবে, শুধুমাত্র এককটা বদলাইতে পারে, ঠিক আছে? তবে আমরা সবসময় ফিজিক্সে তো এস এককই ব্যবহার করব, সো আমাদের ওইটা চিন্তা করার দরকার নাই। আচ্ছা, সো এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি বলো তোমরা, সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স অ্যান্ড স্ক্রু গজ, ঠিক আছে? তো স্লাইড ক্যালিপার্স নিয়ে যদি কথা বলি, স্লাইড ক্যালিপার্স একটা খুব সুন্দর একটা হিস্ট্রি আছে। সো এই যে স্লাইড ক্যালিপার, স্ক্রু গজ, এই যন্ত্রগুলো কি কাজে লাগে বেসিক্যালি? এগুলো বেসিক্যালি পরিমাপ করতে কাজে লাগে, এবং এরা হচ্ছে দৈর্ঘ্য, হ্যাঁ, বা দৈর্ঘ্যের যে রাশি আর কি, দৈর্ঘ্য কোনো কিছুর ব্যাসার্ধ বা ব্যাস, হ্যাঁ, এগুলো পরিমাপ করার জন্য স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ ব্যবহার করা হয়। আচ্ছা, সো এই দুইটা যন্ত্র কেন আমাদের ব্যবহার করতে হবে? আচ্ছা, কারণ হচ্ছে যে আমাদের যে রেগুলার দৈর্ঘ্য পরিমাপ করার যে যন্ত্র, যেটা আমরা কি
হিসেবে ইউজ করি, মানে স্কেল না, আমরা তো দৈর্ঘ্য পরিমাপ করার জন্য স্কেল ব্যবহার করি। খেয়াল করো আমাদের যে কাছে যে স্কেলগুলো থাকে সেই স্কেলগুলোর মধ্যে কিন্তু অনেক ছোট 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 দাগ থাকে, এবং সেগুলা কি এককে থাকে, সেগুলা সেন্টিমিটারে থাকে, সেগুলা ইঞ্চিতে থাকে, সেগুলা মিলিমিটারে থাকে। সো আমাদের ওই স্কেলগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম পার্ট হচ্ছে মিলিমিটার, তাই না? 1 সেন্টিমিটারকে আবার ছোট ছোট 10টা মিলিমিটারে ভাগ করা। সো দ্যাট মিনস বেসিক্যালি ওই স্কেলটা দিয়ে তুমি এমন সব বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে পারবে, মানে আই মিন মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে তুমি কোন একটা বস্তুর দৈর্ঘ্য বলতে পারবে যে এটা একটা বস্তু কি 8 মিলিমিটার না 10 মিলিমিটার নাকি 12 মিলিমিটার না 13 মিলিমিটার। বাট যদি মিলিমিটারের মাঝামাঝি জায়গায় কোনো একটা বস্তুর দৈর্ঘ্য থাকে, হ্যাঁ ধরো সেটা হচ্ছে মনে করো 5 মিলিমিটার একটু বেশি, আবার 6 মিলিমিটার একটু কম, সো ইন দ্যাট কেসে ওই বস্তুটার দৈর্ঘ্য কিন্তু এক্স্যাক্টলি বলা সম্ভব না, মানে সূক্ষ্মতাটা ঠিকঠাক থাকবে না। সো সূক্ষ্মতা ঠিকঠাক রাখতে হলে তখন আমাদেরকে যেটা করতে হবে, ওই মিলিমিটারকে আবার কিছু ছোট ছোট ভাগে ভাগ করে মাপতে হবে। এখন সমস্যাটা হচ্ছে মিলিমিটার ভাগটা এতটাই ছোট যে আমরা আসলে খালি চোখে মিলিমিটারের মধ্যে আরো ভাগ করলে সেটা খুঁজে পাবো না, বা সেটা ডিটেক্ট করা পসিবল না। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা ইউজ করি স্লাইড ক্যালিপার্স অ্যান্ড স্ক্রু গজ, ঠিক আছে? তো স্লাইড ক্যালিপার জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে, এটা আশা করি তোমরা অলরেডি বই থেকে এটার কথাগুলো কিছুটা পড়ে রেখেছো। সো এখন যেটা করব আমি সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স বোঝার জন্য আমরা এই ভিডিওটা দেখে ফেলবো, হ্যাঁ, কারণ আই থিঙ্ক এই ভিডিওটা দেখলে স্লাইড ক্যালিপার্সের বেসিক কনসেপ্টটা বুঝতে কারো কোনো সমস্যা হবে না। সো চলো আমরা ভিডিওটা দেখে ফেলি, ঠিক আছে? হাই, দিস ইজ হৃদয় এগেন। আজকে যে জিনিসের কথা বলবো সেটা হচ্ছে এটা, হ্যাঁ এটা হচ্ছে একটা স্লাইড ক্যালিপার্স। এই স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আসলে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য মিলিমিটারের চেয়েও সূক্ষ্মভাবে মাপা যায়, যেটা কিনা আমাদের এই সাধারণ স্কেলের সাহায্যে কখনোই সম্ভব না। তো এই স্কেলটা আবিষ্কার করেন বিজ্ঞানী পিয়েরে ভার্নিয়ার 1631 সালে। উনি ছিলেন ফ্রান্সের একজন গণিতবিদ। তো বিজ্ঞানী পিয়েরে ভার্নিয়ার করেছিলেন কি, উনি একটা সাধারণ স্কেল নিয়েছিলেন যেটা কিনা মিলিমিটারের দাগ কাটা। আমার কাছে বেশ বড় একটা মিলিমিটারের দাগ কাটা স্কেল আছে। এটা আসলে একটু বড় না, এটা আসলে বেশ বড়। এই স্কেলটার মধ্যে বেশ বড় করে মিলিমিটারের দাগ কাটা আছে। আসলে কেবলমাত্র বোঝার সুবিধার জন্য এটাকে বড় করে তৈরি করা আর কি। তো উনি যেটা করেছিলেন, এরকম একটা সাধারণ স্কেলের সাথে উনি একটা ছোট্ট স্কেল তৈরি করেছিলেন, ঠিক এরকম দেখতে, হ্যাঁ ঠিক এরকম, যেটার মধ্যে সমানভাবে 10টা ভাগ আছে, এবং এই স্কেলটাকে আসলে ভার্নিয়ার স্কেল বলে। তো উনি যেটা করেছিলেন, এই ভার্নিয়ার স্কেলটাকে নিয়ে এই মূল স্কেলের সাথে এমন ভাবে জুড়ে দিয়েছিলেন যাতে এই ভার্নিয়ার স্কেলটা এই মূল স্কেলের সাথে এভাবে সামনে পেছনে স্লাইড করে চলতে পারে, এবং এই কারণে এই স্কেলটার নাম হয় স্লাইড ক্যালিপার্স। তো এটাই ছিল আসলে ওনার আবিষ্কার, উনি জাস্ট এতটুকু কাজই করেছিলেন। কিন্তু কথা হচ্ছে কোন একটা সাধারণ স্কেলের সাথে এরকম একটা স্কেল জুড়ে দিলে সেটা আসলে কিভাবে কোন একটা বস্তুর দৈর্ঘ্য মিলিমিটার চেয়ে সূক্ষ্মভাবে মাপতে সাহায্য করে। সো হাউ ডাজ ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি? আসলে সকল কাজটা লুকিয়ে আছে এই স্কেলটার মধ্যে, এই ভার্নিয়ার স্কেলটার মধ্যে। উনি আসলে যে কৌশলটা প্রয়োগ করেছিলেন সেটা হয়তো খুব সরল, কিন্তু আসলে বেশ বুদ্ধিদীপ্ত। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখব যে ভার্নিয়ার স্কেলে যে 10টা ভাগ আছে তারা প্রত্যেকে সমান, এবং এই 10টা ভাগের দৈর্ঘ্য যদি আমরা মিলিমিটার স্কেল দিয়ে মাপি তাহলে আমরা দেখব যে এই 10টা ভাগের দৈর্ঘ্য এক্স্যাক্টলি 9 মিলিমিটার। অর্থাৎ এই ভার্নিয়ার স্কেলের যে 10টা ভাগ, এই 10টা ভাগের মোট দৈর্ঘ্য 9 মিলিমিটার। সুতরাং এই প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য হচ্ছে 0.9 মিলিমিটার করে। অর্থাৎ এখন যদি ভার্নিয়ার স্কেল এবং মূল স্কেল এই দুইটাকে আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভার্নিয়ার স্কেলের প্রতিটা ভাগের দৈর্ঘ্য হচ্ছে 0.9 মিলিমিটার করে, এবং মূল স্কেলের প্রতিটা ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার করে। অর্থাৎ এই ভার্নিয়ার স্কেলের প্রত্যেকটা ভাগ মূল স্কেলের প্রত্যেকটা ভাগের তুলনায় ঠিক 0.1 মিলিমিটার করে ছোট। আর ঠিক এই কারণেই ভার্নিয়ার স্কেলের 0 এবং মূল স্কেলের 0 যখন একসাথে লাইন আপ করা থাকে তখন ভার্নিয়ার স্কেলের 1 নম্বর দাগটা মূল স্কেলের এই দাগের থেকে ঠিক 0.1 মিলিমিটার পিছিয়ে থাকে। তার মানে এখন যদি ভার্নিয়ার স্কেলটাকে ঠিক 0.1 মিলিমিটার সামনে এগিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ভার্নিয়ার স্কেলের এই 1 নম্বর দাগটা মূল স্কেলের 1 নম্বর দাগের সাথে মিলে যাবে, তাই তো? তার মানে যখন ভার্নিয়ার স্কেলের 1 নম্বর দাগটা মিলে যাচ্ছে তার মানে স্কেলটার মোট সমান হচ্ছে 0.1 মিলিমিটার বা 0.1 ইন্টু 0.1 মিলিমিটার। এখন আবার ভার্নিয়ার স্কেলের এই অংশটুকু কিন্তু 0.9 মিলিমিটার এবং এই অংশের দৈর্ঘ্য কিন্তু 1 মিলিমিটার। তার মানে ভার্নিয়ার স্কেলের এই 2 নম্বর দাগটা আবার এই 2 নম্বর দাগের থেকে 0.1 মিলিমিটার পিছিয়ে আছে। তার মানে ভার্নিয়ার স্কেলটাকে যদি আরো 0.1 মিলিমিটার সামনে আগানো যায় সেক্ষেত্রে কিন্তু ভার্নিয়ার স্কেলের 2 নম্বর দাগটা
মূল স্কেলে এই দাগের সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ তার মানে এখন কিন্তু এই স্কেলটার মোট সরণ একদম প্রথম থেকে কিন্তু 0.2 মিলিমিটার। তার মানে যখন ভার্নিয়ার স্কেলের এই 2 নম্বর দাগটা মূল স্কেলে এই দাগের সাথে মিলে যাচ্ছে, তার মানে ভার্নিয়ার স্কেলটার মোট সরণ হবে 0.2 মিলিমিটার বা 2 ইন্টু 0.1 মিলিমিটার। ঠিক তো একইভাবে আবার এই অংশের জন্য কিন্তু একই অবস্থা, এক্ষেত্রে এই অংশ আবারও 0.9 মিলিমিটার এবং এই অংশ আবারও 1 মিলিমিটার। তার মানে ভার্নিয়ার স্কেলটাকে আরো 0.1 মিলিমিটার সামনে গেলে 3 নম্বর দাগটা এক্ষেত্রে মিলে যাচ্ছে। তার মানে 3 নম্বর দাগটা মিলে যাওয়া মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলটার মোট সরণ হচ্ছে প্রথম থেকে 0.3 মিলিমিটার বা 3 ইন্টু 0.1 মিলিমিটার। ঠিক একইভাবে যখন 4 নম্বর দাগের সাথে মিলে যাবে তখন কিন্তু ভার্নিয়ার স্কেলটার সরণ হচ্ছে 0.4 মিলিমিটার, মানে প্রথম থেকে একদম। ঠিক তো 5 নম্বর দাগের সাথে মিলে যাওয়া মানে কি, ভার্নিয়ার স্কেলটার সরণ হচ্ছে 0.5 মিলিমিটার। 6 নম্বর দাগের সাথে মিলে যাওয়া মানে 0.6 মিলিমিটার। 7 নম্বর দাগের সাথে মিলে যাওয়া মানে 0.7 মিলিমিটার। 8 নম্বর দাগের সাথে মিলে যাওয়া মানে কি 0.8 মিলিমিটার এবং 9 নম্বর দাগের সাথে মিলে যাওয়া মানে হচ্ছে 0.9 মিলিমিটার। তার মানে এখন এই যেহেতু 9 নম্বর দাগের সাথে মিলে গিয়েছে, তার মানে আমরা বলতে পারি এই ভার্নিয়ার স্কেলটার প্রথম থেকে শেষ এই পর্যন্ত, এখান থেকে এই যে পর্যন্ত জিরো দাগটা যে এখান থেকে এই পর্যন্ত চলে এসেছে, তার মানে এখন এই ভার্নিয়ার স্কেলটার মোট সরণ হচ্ছে 9 ইন্টু 0.1 মিলিমিটার, তো অর্থাৎ 0.9 মিলিমিটার। এখন আমরা যদি খেয়াল করি ভার্নিয়ার স্কেলের এই অংশের দৈর্ঘ্য কিন্তু 9.9 মিলিমিটার এবং এই অংশের দৈর্ঘ্য কিন্তু আবার 1 মিলিমিটার। তার মানে ভার্নিয়ার স্কেলটাকে আরো 0.1 মিলিমিটার সামনে আগালে কিন্তু 10 নম্বর দাগটা কিন্তু মিলে যাচ্ছে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু ভার্নিয়ার স্কেলটার মোট সরণ এখন 10 ইন্টু 0.1 মিলিমিটার বা 1 মিলিমিটার। এবং এটা কিন্তু আসলে এই জিরো দাগ থেকে বলা যায়, আমাদের এই জিরো দাগটা কিন্তু এই জিরো থেকে একদম 1 মিলিমিটার চলে এসেছে। আর এই কারণে ভার্নিয়ার স্কেলের 10 নম্বর দাগটা কোনো কাজে লাগা না। প্রকৃত অর্থে যে কোনো ভার্নিয়ার স্কেলে 10 নম্বর দাগটা জিরো দাগ হিসেবে থাকে। তো এখন তার মানে বোঝা গেল এই ভার্নিয়ার স্কেলটাকে যদি আমরা 0 মিলিমিটার থেকে এই 1 মিলিমিটারের মধ্যে যে কোনো জায়গায় মুভ করি এবং ভার্নিয়ার স্কেলটা তখন কোন পজিশনে আছে সেটা কিন্তু আমরা এই দাগ সংখ্যা মিলিয়ে দিয়ে বলে দিতে পারবো, তাই তো? যেমন এখন এই মুহূর্তে এই ভার্নিয়ার স্কেলটা 0 থেকে এই পর্যন্ত চলে এসেছে, ভার্নিয়ার স্কেল 0 এখান থেকে এই পর্যন্ত চলে এসেছে। এখন এতটুকু কতটুকু সেটা কিন্তু আমরা দাগ সংখ্যা মিলে বলতে পারি। কিভাবে? যেমন এখানে দেখা যাচ্ছে এই 7 নম্বর দাগটা, ভার্নিয়ার স্কেলের 7 নম্বর দাগটা মূল স্কেলের এই দাগের সাথে মিলে গিয়েছে। তার মানে এখন কিন্তু এই ভার্নিয়ার স্কেলটার মোট সরণ কিন্তু কত আমরা বলতে পারছি, সেটা 0.7 মিলিমিটার বা 7 ইন্টু 0.1 মিলিমিটার। এটাই হচ্ছে ভার্নিয়ার স্কেলের কাজ। এখন যদি এই সম্পূর্ণ প্রসেসটা 0 থেকে শুরু না করে একদম 1 মিলিমিটার স্থান থেকে আমরা শুরু করতাম, মানে মূল স্কেলের 1 মিলিমিটার থেকে এবং ভার্নিয়ার স্কেলের 0 আমরা একসাথে লাইন আপ করে শুরু করতাম, তখনও কিন্তু আবার একই ঘটনা রিপিটেশন হতো। কারণ কি, তখন আবার এই অংশের দৈর্ঘ্য 0.9 মিলিমিটার এবং এই অংশের দৈর্ঘ্য 1 মিলিমিটার। তার মানে স্কেলটাকে আরো 0.1 মিলিমিটার সামনে গেলে 1 নম্বর দাগটা মিলে যেত, আরো 0.1 মিলিমিটার সামনে গেলে 2 নম্বর দাগটা মিলে যেত, আরো 0.1 মিলিমিটার সামনে গেলে কিন্তু 3 নম্বর দাগটা মিলে যেত। তার মানে আবারও এই 1 মিলিমিটার থেকে 2 মিলিমিটার রেঞ্জের মধ্যে এই ভার্নিয়ার স্কেলটাকে আমরা মুভ করলে ভার্নিয়ার স্কেলটা কোথায় আছে সেটা আবার এই দাগ সংখ্যা মিলিয়ে বলে দেওয়া সম্ভব। ঠিক একইভাবে 2 থেকে 3 এর মধ্যেও একই শর্ত প্রযোজ্য, 3 মিলিমিটার থেকে 4 মিলিমিটারের মধ্যেও একই শর্ত প্রযোজ্য। তার মানে এই ভার্নিয়ার স্কেলটা আমাদের এই মূল স্কেলের প্রতি 1 মিলিমিটার রেঞ্জের মধ্যে ভার্নিয়ার স্কেলটা কোথায় আছে সেটা বলে সাহায্য করে। আর এভাবে আসলে আমরা ভার্নিয়ার স্কেলের সাহায্যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য খুব সহজে নির্ণয় করতে পারি। তো এখন যদি কোনো একটা বস্তুর দৈর্ঘ্য এমন হয় যেটা কিনা 2 মিলিমিটারের বেশি কিন্তু 3 মিলিমিটারের কম, সাপোজ এই কার্ডিয়াটা, এই বস্তুটার দৈর্ঘ্য যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই বস্তুটার দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব? তো এটা করার জন্য যেটা করতে হবে সেটা হলো ভার্নিয়ার স্কেলের 0 এবং মূল স্কেলের 0 দুটাকে একই পজিশনে রেখে এই কার্ডিয়াটাকে ধরে এমন ভাবে জাস্ট এই পজিশনে নিয়ে আসতে হবে। তার মানে এখন এই ভার্নিয়ার স্কেলটা যতখানি সরে গিয়েছে সেটাই হচ্ছে এই কার্ডিয়াটার দৈর্ঘ্য, তাই তো? তো এখন যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবো ভার্নিয়ার স্কেলের 0 দাগটা মূল স্কেলের এই 2 মিলিমিটার দাগটাকে অতিক্রম করে এখানে চলে এসেছে। তার মানে একদম 0 থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এই কার্ডিয়াটার মোট দৈর্ঘ্য, তাই তো? তো এখন কথা হচ্ছে, যেহেতু আমরা দেখতেই পাচ্ছি যে ভার্নিয়ার স্কেলের 0 দাগটা মূল স্কেলের 2 নম্বর দাগটাকে 2 মিলিমিটারকে ক্রস করে ফেলেছে। তার মানে কার্ডিয়াটার দৈর্ঘ্য অবশ্যই 2 মিলিমিটার প্লাস, এবং 2 মিলিমিটারের পরে আরো যে মিলিমিটারের ভগ্নাংশটুকু আছে সেটা আরো যোগ হবে, তাই তো? তো এখন ভার্নিয়ার স্কেলের এই 0টা মূল স্কেলের এই 2 মিলিমিটার থেকে যে এই পর্যন্ত এসেছে এই অংশটুকু কত সেটা কিন্তু আমরা এই ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা মিলিয়ে অনায়াসে বলতে পারি, তাই না? এখন দেখা যাচ্ছে এখানে যেহেতু ভার্নিয়ার স্কেলের 3 নম্বর দাগটা মূল স্কেলের এই দাগটার সাথে প্রপারলি মিলে গিয়েছে, তার মানে এক্ষেত্রে আমাদের ভার্নিয়ার স্কেল পার্টটা হচ্ছে 3। তার মানে আমরা বলে দিতে পারি, অবশ্যই বলতে পারি যে আমাদের ভার্নিয়ার স্কেলটা এই 2 মিলিমিটারের পরে আরো কতখানি সরেছে? হ্যাঁ, সেটা হচ্ছে 3 ইন্টু 0.1 মিলিমিটার বা
মিলিমিটার। তার মানে এই ভগ্নাংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে 0.3 মিলিমিটার। তার মানে এই কার্ডিয়াটার মোট দৈর্ঘ্য কত? হ্যাঁ, সেটা হচ্ছে 2.3 মিলিমিটার। কিন্তু আমাদের কাছে যদি এই ভার্নিয়ার স্কেলটা না থাকতো তাহলে কিন্তু খালি চোখে একটা সাধারণ স্কেলের সাহায্যে কখনোই বলা সম্ভব হতো না যে এই বস্তুটার দৈর্ঘ্য এক্স্যাক্টলি 2.3 মিলিমিটার। আর এজন্যই এই যন্ত্রটা এত বেশি কাজে লাগে। কিন্তু আবিষ্কারের প্রায় 400 বছর পরে এসে এই স্ট্যাট ক্যালিপার্সের চেহারা হয়তো বদলেছে ঠিকই, কিন্তু মূলনীতিটা একই রয়ে গেছে। এখনকার আধুনিক স্ট্যাট ক্যালিপার্স গুলোতে একটা সাধারণ মিলিমিটার স্কেল থাকে এবং থাকে একটা ভার্নিয়ার স্কেল যেটা কিনা সামনে পেছনে স্ট্যাক করে চলতে পারে। তো একটু আগে যে বস্তুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করলাম 2.3 মিলিমিটার, অর্থাৎ 2 + 3 × 0.1 মিলিমিটার। এখানে এই 2টা হলো আসলে মূল স্কেল পার্ট এম, 3টা হলো ভার্নিয়ার স্কেল পার্ট ভি, এবং 0.1 মিলিমিটার এটা হচ্ছে আসলে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি। অর্থাৎ বস্তুটার মোট দৈর্ঘ্য L = হচ্ছে m + v × vc। আর এই সূত্রটাই আসলে আমরা এখনকার আধুনিক স্কেল গুলোতেও ব্যবহার করি, যেটা কিনা আসলে এসেছে 400 বছর আগে এরকম একটা প্রোটোটাইপ স্কেল থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সো ভিডিওটা দেখার পর আশা করি সবাই বুঝেই গেছেন যে স্লাইড ক্যালিপার জিনিসটা বেসিক্যালি কি করে, তাই না? সো এই জিনিসগুলো আসলে আমাদেরকে মিলিমিটার চেয়ে সূক্ষ্মভাবে মাপতে সাহায্য করে। তো এখান থেকে আমরা একটা সূত্র পাইলাম, তাই না? সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে L = হচ্ছে m + v × vc। এটা কি সেটা তো এখানে ভিডিওতে আমরা জানলামই, তারপর আমি আরেকবার একটু রিপিট করছি। সো এমটা আমাদের কি ছিল? এমটা ছিল যে বস্তুটার মাপ নেওয়ার পরে, হ্যাঁ, যেটা হয় যে ভার্নিয়ার স্কেলের 0 দাগ মূল স্কেলের কত মিলিমিটারকে টপকাইছে মানে অতিক্রম করছে সেই ভ্যালুটা এখানে কাউন্ট করতে হবে। হ্যাঁ, সো এখানে যেহেতু 2 মিলিমিটারের ঘরকে অতিক্রম করছে, বাট 3 মিলিমিটারকে কিন্তু ছোঁয় নাই। সো যেটাকে ছোঁয় নাই সেটা কাউন্ট করা যাবে না। সো এই জন্য এখানে এটা ছিল 2 মিলিমিটার। আর ভি ছিল কি? ভি হচ্ছে ভার্নিয়ার স্কেলের যত নম্বর দাগের সাথে আমরা আমাদের মূল স্কেলের একটা দাগকে আমরা মিলাইতে পারছি, রাইট? হ্যাঁ, আর ভিসিটা কি? এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। সো এখানে ভার্নিয়ার কনস্ট্যান্টটাকে আমরা কত পাইছি? 0.1। সো এই যে এইটা নিয়ে একটু কথা বলার বিষয় আছে। সো খেয়াল করেন যে ভার্নিয়ার স্কেল মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটা, সেটা আমরা এখানে 0.1 এটা কিভাবে হিসাব করছিলাম? আমরা আসলে হিসাব করছিলাম এইভাবে যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম একটা ভাগ মূল স্কেলের এক একটা ভাগের তুলনায় কতটুকু ছোট। সো যেহেতু আমরা এখানে হিসেব করে দেখছিলাম যে কি ভার্নিয়ার স্কেলের টোটাল ভাগ ছিল 10টা এবং 10টা ভাগের দৈর্ঘ্য 9 মিলিমিটার, তাহলে ঐকিক নিয়মে যদি চিন্তা করি 10টা ভাগ হচ্ছে দৈর্ঘ্য কত? 9 মিলিমিটার। আর তাহলে একটা ভাগের দৈর্ঘ্য কত? সেটা হচ্ছে আমাদের কত হবে? সেটা হচ্ছে 9/10 মিলিমিটার, মানে হচ্ছে 0.9 মিলিমিটার। সো এখন খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে 0.9 মিলিমিটার এটা কার দৈর্ঘ্য? ওই যে ভার্নিয়ার স্কেলের যে 10টা ভাগ তার ছোট ছোট এক একটা ভাগের দৈর্ঘ্য। সো ভার্নিয়ার স্কেলের এক একটা ভাগের দৈর্ঘ্য যেহেতু 0.9 মিলিমিটার, অতএব মূল স্কেলের একটা ভাগ কত? ছোট ছোট একটা ভাগ কত? 1 মিলিমিটার। তাহলে এটা তো 0.9 মিলিমিটার, এটা একটু ছোট না? কতটুকু ছোট? সেটা হচ্ছে 0.1 মিলিমিটার ছোট। মানে বেসিক্যালি মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্য যেহেতু 1 মিলিমিটার, 1 মিলিমিটার থেকে আমরা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য যেটা কিনা 0.9, সেইটা বিয়োগ করে পেয়েছিলাম কত? আমরা এখান থেকে পেয়েছিলাম 0.1 মিলিমিটার। সো এই ক্ষেত্রে জিনিসটা আমরা এইভাবে বের করে নিয়েছি যে ভার্নিয়ার কনস্ট্যান্ট এখানে 0.1 মিলিমিটার হবে, তাই না? আচ্ছা, বাট আরেকটা ওয়েতে আমরা চাইলে এই ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করতে পারি, হ্যাঁ, যেটা অনেকের জন্য ইজিয়ার হবে। সো যে কোনো একটা ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে যে ভিসি ইজ ইকুয়াল টু হবে, এটা হচ্ছে S/N। সো S/N এই জিনিসটা কি? এস হচ্ছে আসলে আমাদের মূল স্কেলের ক্ষুদ্রতম এক একটা ভাগের দৈর্ঘ্য, মূল স্কেলের ক্ষুদ্রতম এক একটা ভাগ। তো এখন খেয়াল করো আমাদের যে মূল স্কেলটা আছে সেটার মধ্যে কয়টা করে ভাগ, মানে সবচেয়ে ছোট ভাগ কি? মিলিমিটার, এবং তার মানে সেটা দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এস কে ধরবো 1 মিলিমিটার, হ্যাঁ। আর যখন আর এন, এই এনটা হচ্ছে বেসিক্যালি ভার্নিয়ার স্কেলে কতগুলো ভাগ আছে, হ্যাঁ। সো আমাদের এই ভার্নিয়ার স্কেলটাতে কয়টা ভাগ ছিল? 10টা ভাগ ছিল। সো আমরা 1 মিলিমিটারকে তখন 10 দিয়ে ভাগ দিব এবং এখান থেকে আমরা পেয়ে যাব 0.1 মিলিমিটার। সো অর্থাৎ আমাদের এই ভার্নিয়ার স্কেলটা 0.1 মিলিমিটারের সূক্ষ্মতার পার্থক্য ধরতে পারে। এর চেয়েও সূক্ষ্ম পার্থক্য আমাদের এই ভার্নিয়ার স্কেলটাও ধরতে পারবে না। বাট আরো বেশি সূক্ষ্মভাবে পরিমাপ করতে চাইলে কি করা যায়?
একটা উপায় আছে, খুব সিম্পল উপায়, সেটা হচ্ছে যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাকে বাড়ায় দিতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি আসলে তাই হচ্ছে তোমরা পাবা তোমাদের যে স্কুলের যে ল্যাবে তোমরা যে ভার্নিয়ার স্কেল গুলো তোমাদের কাজ করানো হবে, তোমরা দেখবা কিছু কিছু ভার্নিয়ার স্কেল থাকবে যাদের মধ্যে ভাগ আছে টোটাল 20টা। হ্যাঁ, অর্থাৎ সেই সব স্কেলে ভার্নিয়ার স্কেলে ভাগ আছে 20টা, এবং সেই ভার্নিয়ার স্কেলের 20টা ভাগ তোমাদের মূল স্কেলের 19 ভাগের সমান, অর্থাৎ 19 মিলিমিটারের সমান। কথাটা কি বোঝাতে পেরেছি? তাহলে কি ভার্নিয়ার স্কেলে ভাগ তো এখানে 20টা, কিন্তু সেই 20টা ভাগ কার সমান? সেটা হচ্ছে 19টা ভাগের সমান। তাহলে সেই ক্ষেত্রে ভার্নিয়ার কনস্ট্যান্ট হবে ভিসি ইকুয়াল কত হবে? এস বাই এন, যেহেতু সো এস এর ভ্যালু কত এখানে? এস তো সবসময় 1 মিলিমিটার। হ্যাঁ, আর যখন ভাগ 20টা হয়ে যাচ্ছে তখন এখানে আমরা 20 দিয়ে ভাগ দিব, তাই তো? সো এখান থেকে আমরা পাবো 0.05 মিলিমিটার, মানে এটা হচ্ছে 1 মিলিমিটারেরও অর্ধেক, তাই না? মানে সরি, 0.1 মিলিমিটারেরও অর্ধেক। মানে আমাদের এই স্কেলটা যেটা হচ্ছে আমাদের 0.05 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মতার সাহায্যে, মানে এই পরিমাণ কম বেশিও সেই স্কেলটা দিয়ে ধরা সম্ভব হবে। ঠিক আছে, সো আমি এই যে ভিডিওটা আমরা দেখলাম, সেই ভিডিওতে প্রথমে যে ভার্নিয়ার স্কেলটা দেখাইছিলাম অ্যাকচুয়াল ভার্নিয়ার স্কেল, সেটার মধ্যে আসলে 20টা ভাগ আছে। সো এই হচ্ছে ঘটনা। সো তার মানে আমরা ভার্নিয়ার স্কেলের সাহায্যে কতটুকু সূক্ষ্মতা পর্যন্ত একটা বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, সেটা ডিপেন্ড করে ওই স্কেলটার ভার্নিয়ার কনস্ট্যান্ট কত। বোঝা গেছে? সো আশা করি আর কারো এখানে কোনো প্রবলেম হবে না। সো নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে বোতল, না থুকু, এটা বোতল না, এটা হচ্ছে এই যন্ত্রটা। হ্যাঁ, সো এইটাকে বেসিক্যালি বলা হয় স্ক্রু গজ, হ্যাঁ, বা স্ক্রু গেজ আর কি। সো এই যন্ত্রটা কি করে? এই যন্ত্রটা বেসিক্যালি স্লাইড ক্যালিপার্সের মতোই কোন একটা বস্তুর দৈর্ঘ্যকে মিলিমিটার সূক্ষ্মভাবে মাপে, তবে সেটা হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্স থেকে মাছ মোর বেশি সূক্ষ্ম হবে। স্লাইড ক্যালিপার্স কি করে? সেটা হচ্ছে 0.1 মিলিমিটার সূক্ষ্মতা পর্যন্ত আমাদের বস্তুটার দৈর্ঘ্য মাপতে সাহায্য করে, 0.1 মিলিমিটার। আর এই যে স্ক্রু গজ, এই যন্ত্রটা, এইটা আমাদের 0.01 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে কোন একটা বস্তুর দৈর্ঘ্য বা কোন একটা কিছুর ব্যাস কম বেশি সূক্ষ্মতা, এতটুকু সূক্ষ্মতায় সে মাপতে আমাদের হেল্প করে। সো এইটাই হচ্ছে মজার বিষয়। মানে বেসিক্যালি তাহলে আমাদের স্ক্রু গজ হচ্ছে স্লাইড ক্যালিপার্স থেকে 10 টাইমস বেশি সূক্ষ্মতার সাথে মাপতে পারে। কিন্তু এই কাজটা সে কিভাবে করে? হ্যাঁ, সো এইটাকে আর স্লাইড ক্যালিপার্স এর মতো ভিডিও দেখাচ্ছি না, বাট আমি একটা বেসিক আইডিয়াটা বুঝায় দেওয়ার চেষ্টা করতেছি। সো এইটা বুঝে আশা করি তোমরা নিজেরাই বাকিটা রিভিল করতে পারবে যে এখানে আসলে হচ্ছেটা কি। হ্যাঁ, সো এই যে স্ক্রু গজ, এই যন্ত্রটা কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বোতল থিওরি পড়তে হবে। হ্যাঁ, বোতল থিওরি। হ্যাঁ, থিওরিটা কি আমি একটু বলতেছি। সো বোতল, এই জিনিসটা আমরা সবাই ব্যবহার করি, তাই না? সো এই যে বোতলটা ব্যবহার করার জন্য, বোতলের ভিতরে পানি আছে, এটা খাওয়ার জন্য আমি কি করবো? এটা খাওয়ার জন্য আমি বোতলের ক্যাপটাকে খুলবো। কি করতে হবে? খুলতে হলে আমি এটাকে মোচড়াবো, এবং এটা যখন ঘুরবে তখন বোতলের ক্যাপটা উপরে উঠে আসতেছে, তাই না? সো এক্স্যাক্টলি এই কাজটাই স্ক্রু গজ করে। হ্যাঁ, আসলেই, হ্যাঁ, মিথ্যা না, আমি বানায় বলতেছি না। হ্যাঁ, সো কিভাবে কি আগে একটু চিন্তা করি। হ্যাঁ, সো খেয়াল করো, আমরা যখন একটা নির্দিষ্ট বোতল ইউজ করি, সেই বোতলটা কিন্তু সবসময় নির্দিষ্ট পরিমাণ প্যাচে খুলে আসে। হ্যাঁ, যেমন আমি যদি দেখি যে এই বোতলটার এই ক্যাপটাকে আমি 2টা প্যাচ দিলে খুলে আসে, তাহলে এটা সারা জীবন 2 প্যাচেই খুলবে। হ্যাঁ, 1 প্যাচে কোনোদিন খুলবে না, বা 2.5 প্যাচে কোনোদিন খুলবে না, রাইট? ব্যাপারটা কিন্তু তাই। সো তার মানে বিষয়টা হচ্ছে যে আমি যখন এই বোতলের ক্যাপটাকে ঘুরাচ্ছি, আমি বোতলের ক্যাপটাকে কতটুকু ঘুরাবো সেই অনুযায়ী বোতলের ক্যাপটা কতটুকু উপরে উঠে আসবে সেটা একদম ফিক্সড। হ্যাঁ, সো ধরো যে এই বোতলের ক্যাপটাকে আমি যদি একবার ঘুরাই, মানে একটা সম্পূর্ণ ঘুরানি কমপ্লিট করি, তাহলে এই বোতলের ক্যাপটা 1 মিলিমিটার উপরে চলে আসে। ওকে, সো খেয়াল করো, তাহলে আমি যদি একবার ঘুরাই তাহলে এই বোতলের ক্যাপটা 1 মিলিমিটার উপরে উঠবে, যদি 2 বার ঘুরাই বোতলের ক্যাপটা টোটাল 2 মিলিমিটার উপরে উঠবে, যদি 3 বার ঘুরাই বোতলটার ক্যাপটা 3 মিলিমিটার উপরে উঠে চলে আসবে, রাইট? তার মানে বেসিক্যালি প্রতি 1 প্যাচের জন্য 1 মিলিমিটার করে এই বোতলের ক্যাপটা উঠবে। এটা আমি জানি, এটা ফিক্স, এটা চেঞ্জ হবে না কখনো। ওকে, সো এখন যদি আমি বোতলের ক্যাপটাকে সম্পূর্ণ একবার না ঘুরে অর্ধেক ঘুরাই, মানে 180 ডিগ্রি ঘুরাই, পুরো 360 না ঘুরে 180 ডিগ্রি ঘুরাই, তাহলে ক্যাপটা কতটুকু উঠবে আমি বলতে পারবো না? হ্যাঁ, অবশ্যই বলতে পারবো। পুরো 1 প্যাচে যেহেতু 1 মিলিমিটার উপরে উঠে, তাহলে অর্ধেক প্যাচে কত উঠবে? 1/2 মিলিমিটার।
হ্যাঁ, এখন যদি আমি এটাকে অর্ধেক প্যাচ না দিই, আমি এটাকে কোয়ার্টার প্যাচ দিই, তার মানে এটা বেসিক্যালি কোয়ার্টার মিলিমিটার উপর উঠবে, অর্থাৎ 0.25 মিলিমিটার উপর উঠবে, তাই না? সো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমি আসলে করেই রাখছি, সেটা হচ্ছে যে এই বোতলের গায়ে আমি কিছু দাগ দিছি। হ্যাঁ, সো অনেকগুলো দাগ দিছি এবং এই দাগগুলো আসলে সমানভাবে দেওয়া, মানে বোতলের চারপাশে আমি সমানভাবে সমান ডিস্টেন্সে কিছু দাগ দিছি। সো আমি ধরো এটা বোতলটার মধ্যে 100টা দাগ কাটছি। কয়টা? 100টা। তাহলে খেয়াল করো, আমি যখন এই বোতলটাকে সম্পূর্ণ একবার ঘুরাবো, মানে বেসিক্যালি আমি 100 দাগ ঘুরাবো, তাই না? সো তার মানে আমি জানি যে এই বোতলটার মধ্যে যে ছোট ছোট দাগ আছে, এই দাগটাকে আমরা, এই যে দাগটা, এই যে স্কেলটা আমি আঁকছি, এইটাকে আসলে বলা হয় বৃত্তাকার স্কেল। হ্যাঁ, প্রশ্ন ফাঁস করে দিলাম আর কি। হ্যাঁ, সো স্ক্রুগজে এই যে এই স্কেলটাকে বলে বৃত্তাকার স্কেল। সো আমি যদি এই বোতলের ক্যাপটাকে এখন একবার ঘুরাই, তাহলে এখানে আমি দেখবো যে 100টা দাগ আমি ক্রস করে ফেলছি, রাইট? হ্যাঁ, তার মানে 100 দাগ ক্রস করলে এই বোতলের ক্যাপটা 1 মিলিমিটার উপরে ওঠে। তা আমি যদি এখন 50টা দাগ ক্রস করি, তাহলে কতটুকু উঠবে? 1/2 মিলিমিটার। আর আমি যদি এখন এক দাগ অতিক্রম করি, তাহলে কতটুকু এটা উঠবে? হ্যাঁ, সেটা হচ্ছে 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ, তাই না? মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমার ক্যাপের গায়ে যে দাগগুলো আছে, সেখানে 100টা ভাগ আছে, 100টা দাগ আছে। সো 100 ভাগ, সম্পূর্ণ ক্যাপটাকে একবার ঘুরাইলে, মানে 100 ভাগ দাগ অতিক্রম করলে যেটা হয় যে আমাদের বোতলের ক্যাপটা কতটুকু উপরে উঠতেছে আমরা ধরে নিছি, সেটা হচ্ছে 1 মিলিমিটার, রাইট? তাহলে আমি যদি এখন এই বোতলের ক্যাপটাকে 100 ঘর না ঘুরায়, মানে সম্পূর্ণ এক প্যাচের 100 ভাগের 1 ভাগ পরিমাণ ঘুরাই, অর্থাৎ 1 ভাগ মানে 1 ভাগ 1 দাগ পরিমাণ ঘুরাই, তাহলে এখন ক্যাপটা কতটুকু উপরে উঠবে? সেটা কিন্তু আসলে 1/100 মিলিমিটার উপরে উঠবে। হ্যাঁ, মানে সেটা হচ্ছে 0.01 মিলিমিটার। অ্যান্ড এক্স্যাক্টলি দ্য সেম থিং হোয়াট এই জিনিসটা, এই স্ক্রু গজ এই কাজটা করে। কথাটা কি বুঝতে পারছি? তো এটা আসলে একটু পুরনো হয়ে গেছে, সো এটা একটু জং ধরে গেছে। সো এই যে আমি জিনিসটা ঘোরাচ্ছি, সো এটা হচ্ছে বেসিক্যালি বোতলের ক্যাপটার মতো চিন্তা করো। সো এই বোতলের ক্যাপটার মধ্যে বেসিক্যালি এরকম 100টা দাগ কাটা আছে, এবং এই গোটা জিনিসটা আসলে বেসিক্যালি এই যে একটা দণ্ড দেখতে পাচ্ছ, এই গোটাটা আসলে একটা পিস। হ্যাঁ, সো এইটাকে ঘুরাইলে এই গোটা জিনিসটা বের হয়ে চলে আসে। হ্যাঁ, আমি একটা ছোট আরেকটা স্ক্রু গজ দিয়ে দেখাই। সো এই হচ্ছে বিষয়টা মোটামুটি। সো আমি যখন এইটাকে ঘুরাই, খেয়াল করো, দেখো গোটা জিনিসটা বোতলের ক্যাপের মতো উপরে উঠে আসতেছে। সো এই যে উঠতে 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 একসময় গোটা জিনিসটা খুলে চলে আসবে, ঠিক আছে? সো এই স্কেলে, মানে এই যে যন্ত্রটার মধ্যে 2টা স্কেল থাকে। কয়টা? 2টা স্কেল। ভার্নিয়ার স্কেলও কেমন 2টা স্কেল ছিল, এখানেও 2টা স্কেল। একটা হচ্ছে এই যে এই বৃত্তাকার যে অংশটা, এটার গায়ে কিছু দাগ কাটা আছে। হ্যাঁ, সো এই যে দাগগুলো কাটা আছে, এই দাগগুলোকে আমরা বেসিক্যালি বলি, মানে এই স্কেলটাকে আমরা বলি বৃত্তাকার স্কেল। আর আরেকটা হচ্ছে এই যে আমরা যখন এইটাকে এদিক থেকে বের করে আনতেছি, সো এইটার গায়ে এই জায়গাতে, হ্যাঁ, এই জায়গাতে আরেকটা স্কেল আছে যেটাকে বলা হয় রৈখিক স্কেল। এটা আসলে আমাদের স্লাইড ক্যালিপার্সের যে মেইন স্কেলটা ঠিক ওইটার মতোই এক্সাক্ট, মানে আমাদের নর্মাল একটা স্কেল, এটার মধ্যে মিলিমিটারে দাগ কাটা আছে। হ্যাঁ, সো খেয়াল করে দেখো যে আমাদের আসলে চ্যালেঞ্জটা কি। আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে আসলে মিলিমিটারের ভগ্নাংশ মাপা, মানে 1 মিলিমিটার থেকে আরেক মিলিমিটারের মাঝামাঝি কোনো লোকেশনটা ডিটেক্ট করা, তাই না? সো যেটা হয় যে এইটা এমন ভাবেই তৈরি যে এইটা সম্পূর্ণ এক প্যাচ ঘুরলে এটা 1 মিলিমিটার উপরে উঠবে, আরেক প্যাচ ঘুরলে আরেক মিলিমিটার উপরে উঠবে। হ্যাঁ, সো তার মানে এখন ঘটনাটা হচ্ছে, যখন আমি এই স্কেলের মধ্যে যেহেতু 0 থেকে 100 পর্যন্ত ভাগ কাটা আছে, সো আমি যদি 0 থেকে স্টার্ট করি, হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম যে আমি দেখাচ্ছি, আমাদের রৈখিক স্কেলটা হচ্ছে নর্মাল স্কেল। হ্যাঁ, যেটা হচ্ছে 0 1 2 3 4 5। হ্যাঁ, আর বৃত্তাকার স্কেলটা কি? এটার উপর দিয়ে আছে, এটার উপর দিয়ে, এবং এর মধ্যে হচ্ছে আসলে ভাগ কাটা, ঠিক আছে? সো যখন আমি এটাকে সম্পূর্ণ ঘুরাচ্ছি, ঘুরতে ঘুরতে এটা তো একদম 0-তে চলে আসবে, তাই না? সো 0-তে যখন চলে আসবে, তখন সিচুয়েশনটা কেমন দাঁড়াবে? তখন সিচুয়েশনটা দাঁড়াবে এরকম যে আমাদের বৃত্তাকার স্কেলে যেটা হচ্ছে 0, তখন আমাদের যে মেইন স্কেল, মূল স্কেল, মানে রৈখিক স্কেল যেটাকে আমরা বলি আর কি, রৈখিক স্কেল এই জায়গাটাতে দেখাবে এক্স্যাক্টলি তোমার 0। বাট আমি যদি এখন এইটাকে এই বৃত্তাকার স্কেলটাকে আস্তে আস্তে উল্টা দিকে ঘুরাইতে থাকি, তাহলে কি হবে? আমাদের তো বৃত্তাকার স্কেলে এরকম ভাবে 0 1 2 3, হ্যাঁ, এভাবে আসলে 100টা ভাগ কাটা আছে সার্কুলার ওয়েতে। আমি এইটাকে ঘুরাচ্ছি,
সো আমি এইটাকে ঘোরাচ্ছি আর আমি আসলে এই স্কেল থেকে, এই যে রৈখিক যে স্কেলটা সেটা থেকে দূরে সরে আসতেছি। সো ঘুরাইতে ঘুরাইতে একসময় যেটা হবে এই রৈখিক স্কেলটা বাইরে চলে আসবে, এরকম এরকম একটা সিনারি আমরা দেখতে পাবো। হ্যাঁ, সো এক্স্যাক্টলি আর কি এই যে এইটার মতো তোমরা এখন যেটা দেখতেছো আর কি। হ্যাঁ, সো এই যে ঘটনাটা এটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আসলে রৈখিক স্কেল। আমি এটাকে আলাদা করে ফেলি, আচ্ছা আলাদা করার দরকার নেই। সো এটা হচ্ছে রৈখিক স্কেল আর এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি বৃত্তাকার স্কেল। হ্যাঁ, সো এটার উপর গিয়ে বসে এবং এটাকে যখন ঘোরানো হয়, আমি আসলে এটাকে পার্ট বাই পার্ট করে ফেলছি, এটা খুলে চলে আসতেছে, নাহলে এটা একসাথেই থাকে আর কি। হ্যাঁ, সো এটাকে যখন আমি ঘুরাচ্ছি, সো ঘুরাইতে 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 এটা বাইরের দিকে চলে আসে। সো এখন খেয়াল করো, যেহেতু প্রতি এক প্যাচে 1 মিলিমিটার হয়, তাহলে বেসিক্যালি যখন আমরা এই যন্ত্রটাকে এভাবে ঢুকাচ্ছি, সো এই যে এইখানে দুইটা অংশ থাকে, এই যে এই দণ্ডটা এই প্রান্তটা আর এই প্রান্ত, এখানে এই দুইটা অংশকে আমরা বলি কিলক। হ্যাঁ, সো আমরা যেই বস্তুটার ব্যাস মাপতে চাই সেই বস্তুটাকে নিয়ে করতে হয় কি, সাপোজ আমি এই কলমটার ব্যাস মাপতে চাই, সো আমাকে বেসিক্যালি এই কলমটাকে এই দুইটা কিলকের মাঝখানে ধরতে হবে। সো মাঝখানে ধরে আমি জাস্ট এইটাকে সিম্পলি টাইপ করে দিব। হ্যাঁ, সেটা লেগে গেছে। হ্যাঁ, সো এখন বেসিক্যালি তার মানে কি, এই যে আমাদের বৃত্তাকার স্কেলটা বা এই যে এই এক্সট্রা জিনিসটা যতটুকু সরে আসছে, এইটাই হচ্ছে বেসিক্যালি কলমটার ব্যাস, তাই না? সো এখন এইটা আমরা, এই ব্যাসটা আমরা কিভাবে মাপবো? খুব সিম্পল, সেটা হচ্ছে সো আমি যখন এই স্কেলটাকে সামনে নিয়ে চলে আসছি, মানে আমি যখন এই বৃত্তাকার স্কেলটা ঘুরাইছি, এটা তো এইদিকে চলে আসছে। সো ধরো এটা 5 মিলিমিটারকে অতিক্রম করে আসছে, মানে 5 মিলিমিটার আমি দেখতেছি যে 5 মিলিমিটার দাগটা দেখা যাচ্ছে, বাট 6 মিলিমিটার দেখা যাচ্ছে না। তার মানে কি, এটা কয়বার ঘুরছে? 5 বার। একবার ঘুরছে 1 মিলিমিটার, আরেকবার ঘুরছে 1 মিলিমিটার, এভাবে 5 বার ঘুরে 5 মিলিমিটারের জায়গাতে আসছে, বাট 6 মিলিমিটার আমি দেখতে পাচ্ছি না। এটার মানে কি? এটার মানে হচ্ছে 6 মিলিমিটার পর্যন্ত এটা পৌঁছায় নাই, 5 মিলিমিটারের বেশি পৌঁছাইছে। এখন খেয়াল করো, এই বৃত্তাকার স্কেলটা যদি এক্সাক্ট 5 মিলিমিটারই সরে আসতো, এটা তো স্টার্ট করছে 0 থেকে। হ্যাঁ, মানে একদম এটা হচ্ছে মূল স্কেলের লাইনটা, হরাইজন্টাল লাইনটা, আর বৃত্তাকার স্কেলের 0টা এখানে ছিল, ঠিক এইরকম, তাই না? সো এটা যেহেতু সম্পূর্ণ 5 বার ঘুরে আসছে, তার মানে 0 থেকে ঘুরে আবার 0তে, 0 থেকে ঘুরে আবার 0তে, তো এইভাবে যখন এক্সাক্ট 5 মিলিমিটার হয়ে যাবে, তখন কিন্তু আমি দেখবো যে এই মূল স্কেলের যে রেখা আর হচ্ছে এই বৃত্তাকার স্কেলের যে 0, এটা একসাথে আছে। বাট খেয়াল করে, এটা কিন্তু 5 মিলিমিটার না, এটা হচ্ছে আরো সরে আসছে খানিকটা। তার মানে 5 মিলিমিটারের পরে এই স্কেলটা, বৃত্তাকার স্কেলটা আরেকটু ঘুরছে, রাইট? আরেকটু ঘুরে আরেকটু বের হয়ে চলে আসছে। এখন যখন আরেকটু ঘুরছে, তখনই কিন্তু যেটা হবে, আমি কিন্তু এই লাইন বরাবর আর বৃত্তাকার স্কেলের 0 দাগটা পাবো না, আমি অন্য একটা দাগ পাবো। সো ধরো আমি এখানে পাচ্ছি মনে করো 20, তার মানে বেসিক্যালি বৃত্তাকার স্কেলটা 5 মিলিমিটারের পরে সম্পূর্ণ এক প্যাচের 100 ভাগের 20 ভাগ চলে আসছে, তাই না ঘটনাটা? সো 100 ভাগের 20 ভাগ চলে আসা মানে কি? এটার মানে হচ্ছে যে আমাদের এই কলমটার ব্যাস হচ্ছে আসলে 5 মিলিমিটার, আর তার সাথে এই যে বাড়তি অংশটা, এই বাড়তি অংশটা কতটুকু সেটা আমরা বলতে পারবো বৃত্তাকার স্কেলের পার্ট দেখে। কারণ যেহেতু এখানে 20 দেখাচ্ছে রিডিং, তাহলে যেটা হচ্ছে যে তার মানে 20 ভাগ অতিক্রম করছে। সো আমরা তো একটু আগে হিসাব করে দেখছিলাম যে আমাদের এই বৃত্তাকার স্কেলে 1 ভাগ অতিক্রম করলে স্কেলটা কতটুকু সরে যায়? 0.01 মিলিমিটার। 0.01 মিলিমিটার। হ্যাঁ, আমি একটু এখানে লিখি 0.01 মিলিমিটার। তো এখন এইটাকে আমি দেখতেছি যে 20 ভাগের জায়গায় চলে আসছে, তাই না? সো তার মানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে তার মানে আমি বুঝতে পারতেছি এটা আরো কতটুকু সরছে। হ্যাঁ, 0.01 মিলিমিটারের সাথে 20 গুণ করে দিলেই কাজ হয়ে যাবে, মানে এটা ইনটু 20, অর্থাৎ এটা হচ্ছে আমরা এখানে পাচ্ছি ক্যালকুলেটর করে 5.2 মিলিমিটার। কথাটা কি বুঝতে পারছি? সো এই হচ্ছে ঘটনা। এখন যদি এটা 20 ভাগ না সরে 25 ভাগ সরতো, তাহলে এটার আমরা তখন পাইতাম 5.25 মিলিমিটার। অর্থাৎ তার মানে ঘটনাটা হচ্ছে এই যে আমরা কিন্তু এখানে স্লাইড ক্যালিপার্সের থেকেও বেশি সূক্ষ্মতার সাহায্যে মাপতে পারবো। স্লাইড ক্যালিপার্স কেবলমাত্র আসলে 0.1 মিলিমিটার সূক্ষ্মতায় মাপতে পারতো, আর এটা এখানে সেক্ষেত্রে কি, এটা হচ্ছে আমরা বেসিক্যালি আরো বেশি সূক্ষ্মতায় মাপতে পারতেছে। সো এইটাই হচ্ছে বেসিক্যালি স্ক্রু গজের কাজ। আমি জানি না জিনিসটা সবাইকে কতটুকু বুঝাতে পারছে, বিকজ অফ এই জিনিসটা আসলে একটু রিয়েলাইজেশন করা দরকার আছে। হ্যাঁ, সো এই স্কেলটার সাথে মানে এই জিনিসটা তোমার একটু দেখতে হবে, দেখে এটার সাথে এই যে আমি কথাগুলো মিলাইতে হবে। সো আই হোপ তাহলে তোমরা জিনিসটা বুঝে যাবে। সো এই ছিল মোটামুটি তোমাদের এই চ্যাপ্টারের যাবতীয় বিষয় আশয় আর কি। সো আরো কিছু খুঁটিনাটি বিষয় আছে
ও আচ্ছা, সো আরেকটা বিষয় তো বলা হলো, সেটা হচ্ছে আমাদের তাহলে স্ক্রু গজের একটা সূত্র থাকা উচিত না সাইড ক্লিপার্স এর মতো? হ্যাঁ এক্স্যাক্টলি। সো স্ক্রু গজের সাহায্যে যেহেতু আমরা আসলে মূলত ছোট ছোট জিনিস মানে মাপি, যেমন হচ্ছে কোনো তারের ব্যাস, হ্যাঁ কোনো সূক্ষ্ম তারের ব্যাস বা চুলের ব্যাসও মাপা যেতে পারে, খুব সফিস্টিকেটলি করলে করা সম্ভব। সো এই জন্য আমরা বেসিক্যালি স্ক্রু গজটা ইউজ করি চিকন কোনো তার বা এই যে জিনিসের ডায়ামিটার মানে তাদের ব্যাস বের করার জন্য। সেই ক্ষেত্রে তাদের ডায়ামিটার যদি হয় ডি, সো ডি ইজ ইকুয়াল টু হবে, এটা হবে এল প্লাস সি ইন্টু এম সি। সো এটা কি? সো এই যে এলটা কি? এলটা হচ্ছে ওই যে আমাদের হচ্ছে রৈখিক যে স্কেলটা সেইটার পার্ট, হ্যাঁ অর্থাৎ হচ্ছে রৈখিক স্কেল বরাবর আমাদের বৃত্তাকার স্কেলটা কতটুকু সরে আসছে সেই পার্টটা। যেমন একটু আগে আমাদের এই পার্টটা ছিল কত 5, হ্যাঁ সো আমরা 5 কাউন্ট করেছি, হ্যাঁ তার সাথে আমরা কি করছি, আমরা বৃত্তাকার স্কেলে কতগুলা ভাগ মানে আমাদের বৃত্তাকার স্কেলের পার্ট সংখ্যা আমরা নিয়েছি, তাই না? মানে হচ্ছে 5 মিলিমিটার অতিক্রম করার পর আমাদের রৈখিক স্কেলের সাথে আমরা বৃত্তাকার স্কেলে বরাবর কত দাগ রিডিং পেয়েছি, সেটা ছিল 20। সো সেটা হচ্ছে সি। তো সি দিয়ে হচ্ছে মূলত হচ্ছে মানে বৃত্তাকার স্কেলের পার্ট বোঝানো হয় 20। তার সাথে আমরা গুণ দিয়েছি কত 0.01 মিলিমিটার, তাই না? সো 0.01 মিলিমিটার এটাকে আমরা বলি বেসিক্যালি, আচ্ছা আমি মনে হয় একটু ভুল করে ফেললাম, এটা এমসি হবে না, এটা হবে এলসি, ঠিক আছে? সো এই যে এলসি এটাকে আমরা বলি লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন, হ্যাঁ সো এই লঘিষ্ঠ গণন জিনিসটা কি, এটা হচ্ছে খুব সিম্পল যে আমরা এই যে 0.01 ভ্যালুটা কিভাবে পাইলাম, এটা হচ্ছে বেসিক্যালি যে বৃত্তাকার স্কেলটা এক ভাগ অতিক্রম করলে রৈখিক স্কেল বরাবর বৃত্তাকার স্কেলের যতটুকু সরণ হয় সেটাকেই বলা হয় লঘিষ্ঠ গণন, হ্যাঁ সো এই লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট বের করার একটা সূত্র আছে, হ্যাঁ সো এই সূত্রটা হচ্ছে বেসিক্যালি পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এই জিনিসটা কি? পিচটা কি? পিচটা হচ্ছে ওইটাই যে একটা বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘুরাইলে আমাদের রৈখিক স্কেল বরাবর সে যতটুকু সরে যায় সেটাকে আমরা বলি পিচ। আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা তো বলে দিলাম, এখানে হচ্ছে 100, তাই না? সো এই ক্ষেত্রে যেহেতু আমাদের পিচ কত, পিচ হচ্ছে দেখো আমাদের বৃত্তাকার স্কেলটা একবার ঘুরাইলে সেটা যেহেতু 1 মিলিমিটার দূরে সরে যাচ্ছে, তাহলে পিচ হচ্ছে 1 মিলিমিটার, তাহলে এখানে হবে 1 মিলিমিটার। আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এখানে কয়টা ছিল? এখানে ছিল 100টা। সো আমরা পেয়ে গেলাম 0.01 মিলিমিটার। সো এই হচ্ছে বেসিক্যালি তাহলে তোমাদের কি স্ক্রু গজের সূত্র। ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এল ই প্লাস সি ইন্টু এল সি, হ্যাঁ এল হচ্ছে রৈখিক স্কেলের পার্ট, সি হচ্ছে কি বৃত্তাকার স্কেলের পার্ট, আর এল সি হচ্ছে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন। সো এই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারের মেজর পার্ট গুলো। এই চ্যাপ্টারে তোমরা আরো অনেক খুঁটিনাটি কিছু পার্ট পাবে, সেই পার্ট গুলো তোমরা বেটার হবে যদি বইয়ে নিজেরাই ঘেটে ঘুটে পড়ো, কারণ এগুলো সব থিওরিটিক্যাল বিষয়। আর আরো কিছু ছোটখাটো জিনিস তোমরা পাবে, যেমন হচ্ছে তোমরা দশের সূচকের ব্যবহার পাবে, হ্যাঁ দশের সূচকের ব্যবহারটা বেসিক্যালি আমরা করি আমাদের ফিজিক্সে অনেক সময় অনেক বড় মান অথবা অনেক ছোট মান ব্যবহার করার প্রয়োজন পড়ে, হ্যাঁ সো অনেক বড় মান ব্যবহার করার প্রয়োজন পড়লে আমরা তখন করি কি, আমরা হচ্ছে 10-এর উপর হ্যাঁ পাওয়ার দিয়ে ব্যবহার করি। সাপোজ ধরো একটা 1 মোল যে কোনো একটা পদার্থে, হ্যাঁ ধরো 1 মোল হাইড্রোজেন, হ্যাঁ সো 1 মোল হাইড্রোজেন মানে হচ্ছে বেসিক্যালি 1 গ্রাম হাইড্রোজেন, হ্যাঁ সো 1 গ্রাম হাইড্রোজেনের মধ্যে ওই হাইড্রোজেনের পরমাণু থাকে 6 to 5, এটার সাথে পরে আরো দিতে হবে আমাদের বেসিক্যালি 21টা শূন্য। কয়টা শূন্য? 21টা। সো এইভাবে 21টা শূন্য দিলে যত সংখ্যাটা দাঁড়ায় সেইটা হচ্ছে বেসিক্যালি 1 গ্রাম হাইড্রোজেনের মধ্যে 1 গ্রাম হাইড্রোজেন অণুর মধ্যে 1 গ্রাম হাইড্রোজেন পরমাণুর মধ্যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। তো বুঝতে পারতেছো এই সংখ্যাটা নিয়ে যদি আমাদের রেগুলার সবসময় কাজ করতে হয়, প্রতিবার কি 6 to 5 এর পরে 23টা শূন্য দিয়ে কাজ করা যাবে? একটু জিনিসটা অনেক ভেজাল হয়ে যাবে, তাই না? সো এই ভেজালটা থেকে উদ্ধার পাওয়ার জন্য তখন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে এই যে এরপরে যে 23টা শূন্য আছে তারপরে তো দশমিক, সেই দশমিকটাকে আমরা হ্যাঁ এটার পরে তো 21টা শূন্য আছে, সো ওই দশমিকটাকে আমরা 23 ঘর সামনে আগাবো, তাহলে 21টা শূন্য আর সাথে আরো 2 ঘর 23 ঘর আগাইলে তখন আমি যেটা করতে পারবো, আমি 6-এর পরে দশমিক বসাতে পারবো, মানে আমি লিখতে পারবো 6.25। এবং যেহেতু আমি দশমিকটা কয় ঘর আগাইছি, দশমিকটা আমি 23 ঘর আগাইছি, সো এরপরে আমি যেটা করব এর সাথে 10⁻23 গুণ করে দিব। সো 6.25 into 10⁻23 এই পরিমাণ সংখ্যক পরমাণু আছে 1 গ্রাম হাইড্রোজেন এর পরমাণুর মধ্যে। যদি একটা পাত্রে 1 গ্রাম হাইড্রোজেন পরমাণু নেওয়া যায় সেই ক্ষেত্রে
কথাটা কি আমরা বুঝতে পারছি? সো দ্যাট মিনস বড় বড় সংখ্যাগুলোর জন্য আমি 10-এর উপর পাওয়ার দিয়ে এই সংখ্যাটা নিলাম, এতে লেখাটা কাজ করাটা সহজ হয়ে গেল। হ্যাঁ, তো এই 10-এর সূচক সংখ্যাগুলোকে আমরা ব্যবহার করি। আবার ধরো একটা ইলেকট্রনের চার্জ, হ্যাঁ একটা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। হ্যাঁ, এইটার মানে কি, এইটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে 1.60 বাই হচ্ছে 1-এর পরে 19টা শূন্য, অথবা এটাকে এভাবেও লেখা যায় যে এখানে উপরে 160, হ্যাঁ উপরে 160 দেওয়ার পরে, মানে উপরে তো 100 দিয়ে তাহলে গুণ দিছি, তাহলে নিচে হবে 1-এর পরে এইভাবে 21টা শূন্য বসাইলে আমরা এটা পাবো। সো এই তো মোটামুটি এই বিষয়। সো আর বাকি যে বিষয়গুলো তোমরা চ্যাপ্টারের পরেই জানতে পারবে। আর অনেক খুঁটিনাটি বিষয় যেটা হবে, আমরা অন্যান্য যখন অধ্যায়গুলো পড়বো, যেগুলো আসলে আমাদের এই চ্যাপ্টার থেকে নলেজ গুলো লাগতো, অধ্যায়গুলো পড়তে পড়ার মাঝখানে কথাগুলো হয়ে যাবে। সো আমাদের চ্যাপ্টার 1 এর আলোচনা, ওভার আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।